টু লার্জ স্কোয়ার। এখানে যদিও একটু বেশি দেখাচ্ছে, কিন্তু আইডিয়ালি এটা হবে কত? টু লার্জ স্কোয়ার। তাহলে 1 লার্জ স্কোয়ার ইকুয়াল টু 5 মিলিভোল্ট। তাহলে 2 লার্জ স্কোয়ার হচ্ছে 10 মিলিভোল্ট। তাহলে তোমার যে মেশিন দিয়ে ইসিজি করবা সেই মেশিনের ভোল্টেজ সেট করতে হবে কত? 10। এটা তুমি করবা, তোমার মেশিন তুমি করবা, ঠিক আছে? এটা মনে রাখবা যে এখন তো দেখতেই পাচ্ছ যে পরিস্থিতি কি। এখন রেজিস্ট্রেশন, তোমাদের রেজিস্ট্রেশন যখন তোমরা পাবা, রেজিস্ট্রেশন বুঝো তো, এমবিবিএস পাস করার পরে আল্লাহর রহমতে প্রত্যেক ডাক্তারের একটা রেজিস্ট্রেশন থাকে। তো এখন রেজিস্ট্রেশন 2 লাখের উপরে প্রায় চলে গেছে, 2 লাখ। তার মানে বাংলাদেশে রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা 2 লাখ ক্রস করে গেছে। তো এখন এই যে দেখো না যে সবজি বিক্রি হয়েছে মহল্লায় মহল্লায়, সবজি লাগবে নি, সবজি ফুলকপি বাঁধাকপি সামনের দিন আসতেছে, ইসিজি মেশিন ঘাড়ে নিয়ে ঘুরতে হবে যে ইসিজি করা লাগবে নি। যেমন বলতেছে এই যে কথাগুলো কেন বলতেছে তোমাদের, তোমাদের কঠিন স্ট্রাগল কিন্তু এই ইসিজি করা নিজের শিখতে হবে। এখন ইসিজি কারা করে? নার্সরা করে, আর এই ব্রাদাররা করে। ব্রাদার মানে হচ্ছে মেল নার্স ছাড়া। ওদের নলেজ আর তোমার নলেজ কি একই? ওরা যদি ভুল করে, কাজের লোক তো ভুল করতেই পারে। কাজের লোক, তোমার বাসার কাজের লোক ভুল করে না, সেটা ঠিক করে গে, তুমি ঠিক করে দাও, যাই তোরা এটা ঠিক করে দিতে হবে। তো তোমার সময় নাই দেখেই তো ও করে গেছে, কিন্তু সামনের দিন আসতেছে যাতে ইসিজি করতে হবে। আর ও যদি ভুল করে, সেই ভুলটা যাবে তুমি ধরতে পারো, সেই নলেজ তো থাকতে হবে নাকি? এখন দেখবা যে তুমি পারবে না ইসিজি করতে, ও ঠিকই পারে, তাহলে তোমার এখনো ওই নলেজটা আসে না। তোমাকে সেই নলেজ নিয়ে যেতে হবে যাতে তুমি ওর ভুল ধরতে পারো। তুমি ভুল ধরতে পারবে তখনই যখন তুমি ইসিজিতে এক্সপার্ট হবা, বা ইসিজি কেমনে করে। ও জানে না অ্যাকশন পটেনশিয়াল, জানে। ও স্লো ক্যালসিয়াম চ্যানেল জানে, তুমি জানো, পড়েছে। কিন্তু ও ঠিকই ইসিজি ঠিক মতো করে ফেলবে, তুমি বুঝতে পারছো। তাহলে তোমার প্র্যাকটিস করতে হবে ইসিজি করা। এটাই শেখানো আমার উদ্দেশ্য হচ্ছে, যাতে তুমি বুঝতে পারো যে ও কোনো ভুল করছে। এখানে এই যে 12টা লিড, এই 12টা লিডের মধ্যে একটা লিড খালি একরকম, আর বাকি 11টা একরকম। তুমি খেয়াল করে দেখো, এই 12টা লিডের মধ্যে 6টা হলো লিম লিড, আর 6টা হলো চেস্ট লিড। লিম লিড গুলা তো জানো, 1 2 3 এবিআর এবিএল এবিএল। দেখো এই বাম সাইডের গুলা লেখা আছে, উপর থেকে দেখো 1 2 3, তারপরে এবিআর এবিএল এবিএল, আর ওখানে V1 থেকে V6, টোটাল 12টা না? এই 12টার মধ্যে 1 2 3 এবিআর এবিএল এবিএল এবিএফ, এগুলাকে বলে স্ট্যান্ডার্ড লিড। কি বলে? স্ট্যান্ডার্ড লিড। আর ওই V1 থেকে V6 টেস্ট লিড, তাই না? আচ্ছা, এখন লিড কোনটা কোথায় লাগায় ওগুলো আমি কি এখন শিখাবো? শিখেছি। যদি কারো মনের মধ্যে দুর্বলতা থাকে, বই দেখে নিও কোন লিড কোন জায়গায় লাগায়। আমি এটা পড়াইতে পারবো না, কারণ আমার অনেক গভীরে যেতে হবে। তো তুমি খেয়াল করে দেখো যে এই 12টা লিডের মধ্যে একটা লিডে ডিফারেন্স আছে অন্যগুলোর থেকে। সেটা হলো এভিআর। এভিআর বই দেখছো? এভিআর এ খেয়াল করো, এভিআর এর টি ওয়েভ গুলা, আচ্ছা লিড ইসিজি ওয়েভ গুলো মনে আছে? প্রথমে হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, তারপরে পি ওয়েভ, তারপরে আবার আইসোইলেকট্রিক লাইন, তারপরে হচ্ছে কি ওয়েভ, তারপরে আর ওয়েভ, তারপরে এস ওয়েভ, তারপরে আবার আইসোইলেকট্রিক লাইন, তারপরে টি ওয়েভ, তারপরে শেষ, এরপর আবার নতুন। তাহলে আইসোইলেকট্রিক লাইন, এই আইসোইলেকট্রিক লাইনের
উপরে মানে অ্যাবাভ দ্য আইসোইলেকট্রিক লাইন হলো পজিটিভ আর বিলো আইসোইলেকট্রিক লাইন হলো নেগেটিভ। তাহলে পজিটিভ ওয়েভ কি কি? P wave, R wave, T wave, यस। नेगेटिव ওয়েভ কি কি? Q wave, S wave, তাহলে মনে থাকে যাবে পি ওয়েভ হলো ফার্স্ট পজিটিভ ওয়েভ। এই রুয়েলটা রাখো তো, এটা ঝামেলা করতেছে। এটা মোবাইলটা ওদিকে তোমরা কেউ না ফটো মারতেছো। পজিটিভ ওয়েভ হলো আর ওয়েভ। আচ্ছা পি ওয়েভের পরে ফার্স্ট নেগেটিভ ওয়েভটা কি? Q wave, এটা মনে থাকে যাবে। পি ওয়েভের পরে ফার্স্ট পজিটিভ ওয়েভ কি? পি ওয়েভের পরে সেকেন্ড নেগেটিভ ওয়েভ S wave, পি ওয়েভের পরে সেকেন্ড পজিটিভ ওয়েভ T wave, T wave। এটা যেন মনে থাকে। আচ্ছা এখানে খেয়াল করো এভিআর এর এখানে এখানে কিন্তু কোনো পি ওয়েভ দেখা যাচ্ছে না। দেখো এই প্রথমেই একটা নেগেটিভ ওয়েভ দেখা যাচ্ছে, তারপরে একটা পজিটিভ ওয়েভ, তারপরে নেগেটিভ ওয়েভ। এই যে নেগেটিভ ওয়েভ দেখছো কোনটা? এই যে এটা, এরপরে এটা, এই দুইটা বিগ নেগেটিভ ওয়েভের মাঝখানে আরেকটা নেগেটিভ হলো টি ওয়েভ। তার মানে আর ওয়েভের পিকুলারিটি হচ্ছে সমস্ত ইসিজি গুলা এক ধরনের রেকর্ডিং আর এভিআর হচ্ছে আলাদা রেকর্ডিং। মানে এখানে সব ওয়েভ থাকবে নেগেটিভ, যত ওয়েভ আসবে সব নেগেটিভ। আর ওয়েভ মানে হচ্ছে এটা লিড যেটা রাইট হ্যান্ডে লাগানো থাকে। তোমাদের ফিজিওলজিতে লিড গুলো লাগানো শিখেছে না? রাইট হ্যান্ডে আর এভিআর লিডটা রাইট হ্যান্ডে থাকে। রাইট হ্যান্ড হার্ট থেকে, হার্টের ইলেকট্রিক্যাল ডিরেকশন কোন দিকে? হার্টের যে ইলেকট্রিক্যাল ডিরেকশন, হার্টের কারেন্ট তৈরি হয় এবি নোড থেকে, এসএ নোড থেকে, এসএ নোড থেকে এবি নোড থেকে বান্ডেল অফ হিস, তারপরে ভেন্ট্রিকল। তো হার্টের ডিরেকশনটা কোন দিকে? ওদিকের নাম কি? লেফটে। আর যদি রাইট হ্যান্ডে লিড থাকে, লিডের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রিপ্রেজেন্ট করে, তাই তো? তো রাইট হ্যান্ড থেকে যদি সে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস দেখে হার্টের, তাহলে সে দেখবে যে ইলেকট্রিক্যাল কারেন্ট তার থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? এই বুঝো, রাইট হ্যান্ডে লিড দেখছে যে ইলেকট্রিক্যাল কারেন্ট তার থেকে লেফটে, কারেন্ট তো তোমার এসএ নোড থেকে ভেন্ট্রিকলের দিকে যাচ্ছে। মানে এসএ নোড যদি রাইট সাইডে হয়, রাইট সাইডে বলতে হার্টের রাইট অ্যাট্রিয়ামে হয়, তাহলে রাইট থেকে লেফটের দিকে কারেন্ট চলে যাচ্ছে। তাহলে লিড যখন দেখবে তখন দেখবে যে ওয়েভটা তার থেকে দূরে সরে যাচ্ছে। ওয়েভ যখন দূরে সরে যাবে তখন নেগেটিভ ওয়েভ আসবে। এই জন্য আর ওয়েভ, এভিআর এর যত ওয়েভ আসবে সব নেগেটিভ ওয়েভ। এটা কিন্তু নরমাল। এখন তুমি মনে করো এক চেম্বারে তোমার ডাক্তার, তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট ইসিজি করতেছে, সেই ইসিজি করে আয়না তোমার সামনে দিল, দেখতেছো ইসিজি তো তোমার দেখে কমেন্ট করতে হবে, তাই না? আর দেখলা যে 12টাই করছে, 12টা লিডেই ইসিজি আছে, কিন্তু এভিআর এর সব ওয়েভ পজিটিভ। তার মানে কি করছে? মানে এদার কা মাল ওদার কা করছে। ওটা যেন তুমি বুঝতে পারো, নাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। দুঃখ আছে মানে তুমি তো ভুল ডায়াগনোসিস করবা। সুতরাং মনে রাখতে হবে যে এভিআর লিডে সবসময় নেগেটিভ ওয়েভ আসে, এটাই নরমাল। আর অন্য যে লিডগুলো আছে সেখানে নেগেটিভ ওয়েভ থাকলে ঝামেলা আছে। সুতরাং এটা যেন বেসিক জিনিসটা মনে থাকে। তাহলে 12 লিড ইসিজি, 12 লিড ইসিজির মধ্যে একটা লিডে সব নেগেটিভ থাকবে, সেটা হচ্ছে এভিআর। আর এটাকে কি বলে? এই যে শুরুতে যে কলাম, কত মিলিভোল্ট? 10 মিলিভোল্ট। আচ্ছা এবার আসো ইসিজি পেপার। ইসিজি পেপারে দুই ধরনের স্কয়ার থাকে, লার্জ স্কয়ার, স্মল স্কয়ার। আচ্ছা লার্জ স্কয়ার যেটা, এটাকে যদি তুমি টাইমে কাউন্ট করো, লার্জ স্কয়ারের মধ্যে 5টা স্মল স্কয়ার। একটা লার্জ স্কয়ার মানে 5টা স্মল স্কয়ার।
লার্জ স্কয়ারকে যদি তুমি টাইমে কাউন্ট করো তাহলে একটা লার্জ স্কয়ারে 0.2 সেকেন্ড, একটা লার্জ স্কয়ারে 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড, তাহলে একটা স্মল স্কয়ারে কত? 0.04, 0.04 সেকেন্ড। আমি টাইমের হিসাব করছি। আচ্ছা, এখন যদি বলি পেপার স্পিড কত, যে মেশিন দিয়ে তুমি ইসিজি করবা ওই মেশিনে দেখবা যে মেশিন চালু করার সাথে সাথে ইসিজি প্রেসিং হয়ে বের হচ্ছে, পেপার একটা স্পিডে বের হচ্ছে, দেখো না মেশিন দিয়ে ইসিজি হয়ে যে বের হয় এটাকে বলে পেপার স্পিড। কত স্পিডে বের হবে, স্পিডটা কি সেটা শোনো। তাহলে লার্জ স্কয়ারের টাইম কত? 0.1 সেকেন্ড। আমি 0 বলি না কেন জানো? তোমাদের মধ্যে প্যাচ লাগে, এজন্য আমি শুধু 0.2 বলি। তাহলে একটা লার্জ স্কয়ারের টাইম হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে খেয়াল করো 1 সেকেন্ডে কয়টা লার্জ স্কয়ার? 1 সেকেন্ড 0.2 সেকেন্ডে একটা লার্জ স্কয়ার। এক সেকেন্ডে কয়টা লার্জ স্কয়ার বলো? 5 কে বলছে হাত তুলো। হ্যাঁ, একটা 1 সেকেন্ডে 5টা লার্জ স্কয়ার, যেহেতু একটা লার্জ স্কয়ার 0.2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কয়টা লার্জ স্কয়ার? আচ্ছা, 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কয়টা লার্জ স্কয়ার? 300। তাহলে ইসিজি পেপারের স্পিড, মানে ওই যে মেশিন দিয়ে ইসিজি করবা সেই মেশিনের পেপার স্পিড থাকবে এমন ভাবে পেপারটা বের হবে মেশিন থেকে, সে সেকেন্ডে 300 লার্জ স্কয়ার বের হবে। হ্যাঁ সরি, মিনিটে 300 লার্জ স্কয়ার বের হবে। এই পেপার স্পিডও তোমাকে মেশিন সেট করার সময় ঠিক করে নিতে হবে। আর ভোল্টও কত ভোল্ট? 10 মিলিভোল্ট ঠিক করে। তাহলে ভোল্ট ঠিক করে নিতে হবে, পেপার স্পিড ঠিক করে নিতে হবে। পেপার স্পিড হচ্ছে 300 লার্জ স্কয়ার বের হবে এরকম, অথবা একটা লার্জ স্কয়ার 0.2 সেকেন্ডে 0.2 সেকেন্ডে বের হবে, অথবা 1 সেকেন্ডে 5টা লার্জ স্কয়ার বের হবে, অথবা 1 মিনিটে 300 লার্জ স্কয়ার। আর যদি স্মল স্কয়ার বলি 1 মিনিটে কয়টা? 1500। মনে থাকবে তো? আচ্ছা, এইবারে আসো একটা ইসিজি দেখার আগে এই জিনিসগুলো আমরা প্রথমে আগে দেখব ভোল্টেজ, তারপরে দেখব পেপার স্পিড। এবারে ওয়েভ গুলো তো জানোই যে কোন ওয়েভ পজিটিভ কোন ওয়েভ নেগেটিভ, আর ইন্টারভাল আর সেগমেন্ট। ইন্টারভাল একটা হচ্ছে পিআর ইন্টারভাল, মনে আছে তো নাকি? আর একটা হচ্ছে এসটি সেগমেন্ট, আর একটা হচ্ছে কিউটি সেগমেন্ট। তাহলে ইন্টারভাল হচ্ছে পিআর আর সেগমেন্ট হচ্ছে এসটি কিউটি। এখন বলো পিআর ইন্টারভাল কাকে বলে? আমি এগুলো ফিজিওলজি পড়াতে চাচ্ছি না, তারপরেও লাগবে। পিআর ইন্টারভাল মানে হচ্ছে বিগিনিং অফ পি ওয়েভ আর স্টার্টিং অফ আর ওয়েভ। বিগিনিং অফ পি ওয়েভ, স্টার্টিং অফ আর ওয়েভ, এটাকে বলে পিআর ইন্টারভাল। নো, আমি বলছি বিগিনিং অফ পি ওয়েভ এন্ড স্টার্টিং অফ আর ওয়েভ। ও বলছে বিগিনিং, আচ্ছা ঠিক আছে বিগিনিং অফ আর ওয়েভ। ও বলতে যাচ্ছে স্টার্টিং না বলে বিগিনিং বলবো। তা বিগিনিং আর স্টার্টিং এর মধ্যে তফাৎ আছে নাকি? তাহলে পি ওয়েভের শুরু আর আর ওয়েভের শুরু, এই যে ডিসটেন্স, এটাকে বলি পিআর ইন্টারভাল। মনে থাকবে? কিন্তু পি পরে প্রথম যে ওয়েভটা, প্রথম যে ওয়েভ সেটাকে কি বলে? কিউ। তাহলে আমরা এখানে পি আর কেন বললাম? আমরা তো বলতে পারতাম পি কিউ, বলতে পারতাম না? এই দাঁড়াও, পজিটিভ নেগেটিভ। নরমাল ইসিজিতে কিউ ওয়েভ ইউজুয়ালি অ্যাবসেন্ট। নরমাল ইসিজিতে ইউজুয়ালি কি অ্যাবসেন্ট, এই জন্য এটার নাম হয়ে গেছে পিআর ইন্টারভাল। কিন্তু আইডিয়ালি হওয়া উচিত ছিল পি কিউ ইন্টারভাল।
নরমাল ইসিজি তে কিউ ওয়েভ ইউজুয়ালি Absent. অ্যাবসেন্ট। তবে কখনো কখনো V5 এবং V6 এ কখনো কখনো নেগেটিভ ওয়েভ শুরুতেই থাকতে পারে, মানে কিউ ওয়েভ শুরুতেই থাকতে পারে, কিন্তু সেটা খুবই ছোট, ভেরি স্মল কিউ ওয়েভ। নরমালি কোন লিডেই কিউ ওয়েভ থাকে না, কিন্তু থাকলে কোন লিডে থাকে, এবং সেটা কত, খুবই ছোট, একটা স্মল স্কয়ারের চেয়েও ছোট, নেগলিজিবল সাইজ। এটাকে আমরা কাউন্টিং এ আনবো না, এটাকে ধরবো না। তাহলে পি আর ইন্টারভাল শুরু হচ্ছে পি ওয়েভ, এবং এটা কিউ ওয়েভ সরি আর ওয়েভের শুরু পর্যন্ত এটাকে আমরা কাউন্ট করব পি আর ইন্টারভাল। পি আর ইন্টারভাল আমরা যদি স্কয়ারে কাউন্ট করি, স্মল স্কয়ারে, তাহলে 5 স্মল স্কয়ার। পি আর ইন্টারভালকে যদি স্কয়ারে কাউন্ট করি তাহলে কত স্মল স্কয়ার, 5 এবং মনে রাখতে হবে পি আর ইন্টারভাল অলওয়েজ ইন আইসোইলেকট্রিক লাইন। আইসোইলেকট্রিক লাইন বুঝছো তো, যেটা বেস লাইন ইসিজি, এই পি আর ইন্টারভাল আইসোইলেকট্রিক লাইনের উপরেই থাকবে, এবং এটার ডিউরেশন হচ্ছে, ডিউরেশন যে সময় কত বলো তো, কত 0.2 সেকেন্ড না, আমি তো স্কয়ারে বলছি 5 স্মল স্কয়ার, মানে একটা লার্জ স্কয়ারের সমান, একটা লার্জ স্কয়ারের সময় কত, 0.2 সেকেন্ড। তাহলে পি আর ইন্টারভালের নরমাল ডিউরেশন হচ্ছে 0.2 সেকেন্ড। যদি কোনো ইসিজিতে পি আর ইন্টারভাল প্রলংড হয়ে যায়, প্রলং মানে বুঝতেই পারছো, তার মানে কত, More than 0.2 সেকেন্ড, বা যদি তুমি স্মল স্কয়ারে হিসাব করো 6 7 স্মল স্কয়ার হয়, তাহলে প্রলং বলতে হবে। এই পি আর ইন্টারভাল প্রলং মানে হচ্ছে ঝামেলা আছে, রোগ। কি রোগ, হার্ট ব্লক। তাহলে হার্ট ব্লক বুঝতে গেলে কি বুঝতে হবে, মনে থাকবে তো? আচ্ছা, আমি ক্লাস কিন্তু হার্ট ব্লক পড়াইছি, 1st ডিগ্রি হার্ট ব্লক, 2nd ডিগ্রি হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক পড়াইছি না? ওইটা ওই লেকচারটা বের করতে হবে, বের করে দেখতে হবে, পরীক্ষায় কিন্তু ধরবে এগুলো। আচ্ছা, পি আর ইন্টারভাল গেল, এইবারে আসো পি ওয়েভ। পি ওয়েভটা কি নেগেটিভ না পজিটিভ? এই পি ওয়েভের একটা সাইজ আছে না, আছে তো? পি ওয়েভ হচ্ছে পজিটিভ ওয়েভ, এবং এটার সাইজ হলো স্মল স্কয়ার দিয়ে হিসাব করো 2.5 স্মল স্কয়ার। সাইজ মানে কি, তোমরা বলো না যে গড়ন তো ভালোই, ছেলের গড়ন, মেয়ের গড়ন, গড়ন মানে কি, স্ট্রাকচার। স্ট্রাকচারটা এটা চওড়া কেমন, লম্বা কেমন, হ্যাঁ? মেয়ে তো দেখতেও যেমন সুন্দর, তেমন লম্বা, তেমন চওড়া, এরকম। পি ওয়েভেরও এরকম গড়ন আছে, স্ট্রাকচার আছে। গড়ন হচ্ছে এটার হাইট কত আর এটার উইথ কত, উইথ মানে প্রশস্ততা, ব্রেথ, এটা আড়াই স্মল স্কয়ার। এটাও কিন্তু নরমাল, এটা কি বলবো, নরমাল পি ওয়েভের একটা সাইজ আছে, সাইজটা হচ্ছে হাইট আড়াই, প্রশস্ত আড়াই কি স্মল স্কয়ার, মনে থাকবে তো? এখন মনে করো পি ওয়েভের সাইজ হয়ে গেছে 5 স্মল স্কয়ার, তখন তুমি কি বলবো, উইক পি ওয়েভ। এইটা দিয়ে তোমার রোগ ডায়াগনোসিস হবে। পি ওয়েভটা কেন হয় এটা মনে আছে, ফিজিওলজিতে শিখাইছিল? আরে বাবারে, পি ওয়েভ কেন হয়? it is the atrial depolarization. এখন আমার এগুলো পড়াইতে ইচ্ছা করে, এগুলো তো ফিজিওলজি। পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আচ্ছা, এখন পি ওয়েভ যদি বড় হয়, তার মানে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের সময় বেশি লাগতেছে। বড় মানে কি অনেকক্ষণ ধরে ওয়েভটা পড়ছে, তাহলে বড় হওয়া মানে পি ওয়েভ বড় হওয়া মানে অ্যাট্রিয়াও বড় হইছে। খেয়াল করো, এই রোগীরা, ওই দিন এক রোগী বলে, স্যার আপনি এটা কি দেখেন, হাবি জাবি দাগা দাগি কি দেখেন?
ওই যে কি দেখি এটা একটু পরে শুনবে। হ্যাঁ বুঝো না, এই যে হাবিজাবি দাগা দেখি কি দেখে, এই জন্য বলছি যে তোমার চোখ আল্লাহ এমন স্পেশাল চোখ দিয়ে দিছে, এটা হচ্ছে ডক্টর আই, তোমার চোখ অনেক কিছু দেখবে, আরেকজন হাবিজাবি দেখবে, কিন্তু তুমি অনেক কিছু দেখবে। তুমি ওই পি ওয়েভ সাইজটাকে দেখবা, সাইজ দেখেই তুমি বুঝে ফেলবা যে এইটার রাইট অ্যাট্রিয়াম বড় হয়ে গেছে। কখন বড় হয়ে গেছে বুঝবা? যখন দেখবা যে পি ওয়েভ এর সাইজ আড়াই স্মল স্কয়ারের চেয়ে বড়, তখনই বুঝে ফেলাইবা যে এই রাইট অ্যাট্রিয়াম বিগ সাইজ। আর রাইট অ্যাট্রিয়াম বিগ হয় কখন? যখন রাইট হার্ট ফেল করে। যখন রাইট হার্ট ফেল করে তখন রাইট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট হয়। আমি পড়াইছি, ইয়াতে পড়াইছি, ভালভুলার হার্ট ডিজিজে পড়াইছি, মনে করার চেষ্টা করো, ইয়াদ করো, এখন তো মনে থাকবে না, পরীক্ষার সময় লাগবে। তাহলে পি ওয়েভ এনলার্জমেন্ট কি ইন্ডিকেট করে? এই অ্যাট্রিয়াম কি একটা নাকি দুইটা? তাহলে লেফট আছে না? তাহলে পি ওয়েভ দেখার জন্য দুইটা লিড আমরা ইউজ করি, একটা হচ্ছে লিড টু ওই যে ওইটা লিড টু, আরেকটা হচ্ছে ভিওন, ওই যে ভিওন। এই দুই জায়গায় পি ওয়েভ দেখি দুইটা অ্যাট্রিয়াম দেখার জন্য। লিড টু হচ্ছে রাইট অ্যাট্রিয়াম দেখার জন্য, আর ভিওন এর পি ওয়েভ দেখি লেফট অ্যাট্রিয়াম দেখার জন্য। একটু মনে রাখো, লিড টু তে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের সাইজ দেখা, আর ভিওন এর পি ওয়েভ দেখি লেফট অ্যাট্রিয়ামের সাইজ দেখা। এখন মনে করো লিড টু তে পি ওয়েভ বিগ হয়ে গেছে, তারপরে রাইট অ্যাট্রিয়াম এনলার্জ হয়েছে, আর ভিওন এ পি ওয়েভ অনেক বড় হয়ে গেছে, লেফট অ্যাট্রিয়াম বড় হয়ে গেছে। এখন বলো তো দেখি মাইটাল স্টেনোসিসে কোন অ্যাট্রিয়াম বড় হয়? এখন আর মনে নেই, যদি আছে এত সুন্দর করে লেফট অ্যাট্রিয়াম আগে বড় হবে। কেন বড় হবে? কেন মাইটাল স্টেনোসিস হলে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড যেতে বাধাগ্রস্ত হয়, তাহলে ব্লাড জমা হয় বেশি লেফট অ্যাট্রিয়ামে। মাইটাল বাল্বটা কোন জায়গায় থাকে? লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে না? তাহলে যদি মাইটাল স্টেনোসিস হয়, ন্যারো ছোট হয়ে যায় মাইটাল বাল্ব, তাহলে ব্লাড আসতে অসুবিধা হবে না? ব্লাড তো জমা থাকবে লেফট অ্যাট্রিয়ামে, তাহলে লেফট অ্যাট্রিয়াম বড় হবে না? তাহলে কোন লিড দেখবো? V1 এর দিকে তাকাবো, যেখানে পি ওয়েভটা কেমন। যদি পি ওয়েভ বড় থাকে তাহলে বুঝতে হবে যে লেফট অ্যাট্রিয়াম বড় হয়েছে, এনলার্জমেন্ট অফ লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসে কোথা থেকে? চারটা পালমোনারি ভেইন দিয়ে লাংস থেকে ব্লাড। তাহলে লেফট অ্যাট্রিয়ামে যদি ব্লাড জমা হয়ে যায়, লাংসের ব্লাড আসবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে আসবে না, লেফট অ্যাট্রিয়ামে তো আসতে পারবে, তার মানে লাংসে ব্লাড জমা হবে, এটাকে বলে পালমোনারি কনজেশন। সেখান থেকে পালমোনারি হাইপারটেনশন হবে। আচ্ছা, লাংসে ব্লাড যায় কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। তাহলে লাংসে যদি ব্লাড জমা হয়ে থাকে, রাইট ভেন্ট্রিকল থেকে যাবে? তাহলে রাইট ভেন্ট্রিকলের সাইজ কেমন হবে? আচ্ছা, রাইট ভেন্ট্রিকল যদি এনলার্জ হয়ে বসে থাকে, ব্লাড বেশি, লেফট রাইট অ্যাট্রিয়ামের অবস্থা কি হবে? এটাও একই অবস্থা, ব্লাড জমা হয়ে যাবে, তখন রাইট অ্যাট্রিয়ালও এনলার্জমেন্ট হবে। তার মানে গন্ডগোল শুরু হবে লেফটে, আর এটার ইফেক্ট যে পড়বে এই মাইটাল স্টেনোসিসে। আমি পড়াইছি বা হেমোডাইনামিক্স ক্লাসে যে মাইটাল স্টেনোসিসে প্রথমে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, তারপরে পালমোনারি কনজেশন, পালমোনারি কনজেশন পরে রাইট ভেন্ট্রিকুলার কনজেশন, তারপরে রাইট অ্যাট্রিয়াল কনজেশন। তার মানে লেফট থেকে শুরু হবে গন্ডগোল, রাইটে গিয়ে শেষ হবে, এবং লেফটও ফেল করবে, রাইটও ফেল করবে। যাই হোক, আমি শুধু ইসিজির কথা খেয়াল করো। এরপরে আসো, তাহলে এখানে পি ওয়েভ গেল, পি আর ইন্টারভাল গেল, দুটার গুরুত্ব বুঝতে পারলাম। এবার আসো কিউআরএস। কিউআরএস হলো কিউআরএস ওয়েভ, যেটা এটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। কিউআরএস ওয়েভের একটা নরমাল সাইজ আছে, নরমাল সাইজ হচ্ছে 3 স্মল স্কয়ার। কয়টা স্মল স্কয়ার?
একটা স্মল স্কয়ারের টাইম কত? 0.04 সেকেন্ড। তাহলে তিনটা স্মল স্কয়ারের সময় কত? পয়েন্ট 12। এই তুই না নটরডেমের, তা তোর এত দেরি হয়ে গেছে। 0.12 সেকেন্ড। এটা তো জিব্রার মাথায় থাকবে। তাহলে কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন নরমাল কত? এটা হলো সর্বোচ্চ, মানে কিউ ওয়েভের শুরু আর এস ওয়েভের শেষ। এই যে এই তিনটা ওয়েভ মিলে তিনটা স্মল স্কয়ারের চেয়ে বড় হতে পারবে না, এর চেয়ে ছোট থাকবে সবসময়। হয় দুইটা স্মল স্কয়ারের সমান থাকবে অথবা আড়াইটা স্মল স্কয়ারের সমান থাকবে, সর্বোচ্চ তিনটার বেশি হবে না। যদি তিনটার বেশি হয় তাহলে বুঝতে হবে যে কিউআরএস কমপ্লেক্স হোয়াইট। তাহলে কিউআরএস কমপ্লেক্স হোয়াইট বলবা কখন? More than 3 small square. 3 small square or 0.12 second. Yes, yes. সেটা স্কয়ারে বলতে পারো বা টাইমেও বলতে পারো, মনে থাকে জানো। এই ইসিজি তে কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন বলতে পারবা? তোমাদের চোখ তো ভালো। বলা যাবে? দূর থেকে বোঝা যায় না কি? 5, 6, 7, বোঝা যায় না? 7টা। তিনটার চেয়েও কম। এটাকে বলে ন্যারো কিউআরএস কমপ্লেক্স। যাও, এটা ডায়াগনোসিস বলি না, এখনো বলবো, একটু বেসিক কথাবার্তা বলে নিই। তাহলে কত? 3 small square. 3 এর চাইতে কম। Oh, এটা 3 পর্যন্ত তো নরমাল, কিন্তু এটা 2 বা 2 এর চেয়ে একটু স্লাইড বেশি, 3 না, এটা ন্যারো কিউআরএস কমপ্লেক্স। আচ্ছা, এরপরে আসো এসটি সেগমেন্ট। আচ্ছা, এসটি সেগমেন্ট কি জিনিস? ending of the S wave and এস ওয়েভের শেষ, টি ওয়েভের শুরু। এটা থাকে কোথায়? আইসোইলেকট্রিক লাইন। আইসোইলেকট্রিক লাইন মনে আছে তো? এই পি ওয়েভের আগে শুরু হয়েছে কিন্তু আইসোইলেকট্রিক লাইন, এই ঠিক এই লাইন বরাবর থাকতে হবে। এসটি সেগমেন্ট কখনোই আইসোইলেকট্রিক লাইনের উপরেও থাকবে না, নিচেও থাকবে না, এই দুইটাই অ্যাবনর্মাল। এসটি সেগমেন্ট কখনোই আইসোইলেকট্রিক লাইনের উপরেও থাকবে না, নিচেও থাকবে না, অলওয়েজ আইসোইলেকট্রিক লাইনের মনে থাকবে। যদি সে আইসোইলেকট্রিক লাইনের উপরে থাকে তাহলে এটাকে কি বলি? এসটি এলিভেশন। আর যদি নিচে থাকে এসটি ডিপ্রেশন। মনে আছে মায়োকার্ডিয়াল ইনফারকশন এসটি এলিভেশন কি হয়? এসটি এলিভেশন মনে থাকে। আর ইসকিমিয়া অ্যানজাইনাতে এসটি ডিপ্রেশন। এবার আসো টি ওয়েভ। টি ওয়েভটা পজিটিভ না নেগেটিভ ওয়েভ? positive. টি ওয়েভের একটা সাইজ আছে, পি ওয়েভের যেরকম সাইজ আছে টি ওয়েভেরও সাইজ আছে। পি ওয়েভের সাইজ আর টি ওয়েভের সাইজ একই রকম, ওই 2.5 স্মল স্কয়ার হাইট এবং উইডথ। আড়াইটা ছোট স্মল স্কয়ারের সমান উচ্চতা এবং সমান চওড়া। আর টি ওয়েভটা কি পজিটিভ না নেগেটিভ? Positive. এখন যদি টি ওয়েভ পজিটিভ না হয়, টি ওয়েভ যদি তুমি খুঁজেই না পাও, মনে করো টি ওয়েভ যেখানে থাকার কথা এখানে নাই, পজিটিভ তো দূরের কথা, টি ওয়েভ নাই, তাহলে এটাকে বলতে হবে টি ওয়েভ ফ্ল্যাট। কি বলতে হবে? টি ওয়েভ ফ্ল্যাট। অথবা টি ওয়েভ পজিটিভের জায়গায় টি ওয়েভ নিচের দিকে নেমে গেছে, এটাকে কি বলে? এই যে এখানে যেমন টি ওয়েভ দেখছো তো, টি ওয়েভ এখানে ইনভার্টেড না, টি ওয়েভ এটাকে কি বলে? ইনভার্টেড টি ওয়েভ, মানে নেগেটিভ ওয়েভ হয়ে গেছে। এটা কি ইন্ডিকেট করে মনে আছে তো? আমি অ্যানজাইনা পড়াইছিলাম, অ্যানজাইনাতে বলছিলাম যে এসটি ডিপ্রেশন আর টি ওয়েভ ইনভার্সন। যদি টি ওয়েভ তুমি ইসিজি তে ইনভার্টেড পাও তাহলে বুঝতে হবে যে এটা অ্যানজাইনা। অ্যানজাইনা মানে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। অ্যানজাইনা মানে কি? মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। ইনফেকশন না, কিন্তু ইনফেকশন মানে তো মাসেল ড্যামেজ। আর অ্যানজাইনা মানে হচ্ছে
ইসকেমিয়া মানে মাসেল ড্যামেজ হয় নাই, কিন্তু ওর অক্সিজেন সাপ্লাই কম্প্রোমাইজ, অক্সিজেন সাপ্লাই কম। অ্যানজাইনা ডায়াগনোসিস করতে গেলে তখন তোমার এই টি ওয়েভের দিকে তাকাতে হবে আর এসটি সেগমেন্টের দিকে তাকাতে হবে। এগুলো আমি অ্যানজাইনা পড়ানোর সময় পড়েছি, লেকচার খাতাটা একটু অন করুন। আচ্ছা, তাহলে বেসিক ইসিজি নিয়ে কথা শেষ। স্যার হ্যাঁ, টি ওয়েভটা যখন ইনভার্সনটা দেখতে স্যার কোন লিডে সব লিডেই দেখবো, শুধু কিউ এই এবিআর ছাড়া। এবিআর তো ওখানে এমনি ইনভার্টেড থাকে, সব লিডে দেখবো। আচ্ছা, এবারে চলে আসো মেইন ইসিজি পর হার্ট রেট। এই ইসিজি যখন দেখবো তখন আমরা ইসিজি দেখে হার্ট রেট কিভাবে কাউন্ট করব। শুনতেছো তো নাকি? হার্ট রেট কাউন্টিং এর দুটো ফর্মুলা। একটা ফর্মুলা হচ্ছে তোমাকে হার্ট রেট কাউন্টিং এর লিড 2 এর দিকে তাকাতে হবে। লিড 2 এখানে যদিও নাই, লিড এখানে 12টা লিড না, এই ইসিজি করার সময় একটা এক্সট্রা লিড নিচে একটা এক্সট্রা লিড থাকে, ওটা ওই লিড 2। লিড 2 কে লম্বা করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা করে ট্রেসিং দেওয়া হয়, এটাকে বলে লং লিড 2। কি বলে এটাকে? লং লিড 2। লিড 2 তো এমনি আছে এখানে একটা, কিন্তু এটা তো অল্প একটু ওই পর্যন্ত, তাই না? কিন্তু লিড 2 কে এক্সট্রা করে ইসিজি নিচে এক্সট্রা করে আবার একটা ট্রেসিং করা হয়, এটার নাম কি? লং লিড 2। অথবা আরেকটা নাম আছে রিদম স্ট্রিপ। লং লিড 2 এর আরেক নাম কি? রিদম স্ট্রিপ। স্ট্রিপ। এই লং লিড 2 দিয়ে আমরা হার্ট রেটটা কাউন্ট করব। এখান দিয়েও করা যাবে, এখানে হার্ট রেট কাউন্ট করতে হবে যে এই লং লিড 2 তে আর ওয়েভ গুলো দেখতে হবে। তোমরা দেখো তো ওই লিড 2 তে আর ওয়েভ যে আছে, আর ওয়েভ একটার সাথে আরেকটার দূরত্ব সমান না অসমান? সমান। সমান মনে হয় না? সমান। তাহলে তোমার এটা তোমার চোখই বলবে, আর যদি তোমার সন্দেহ হয় তুমি এই দুইটা ডিসটেন্স মাপবা কিভাবে? এই যে কার্ড আছে না, ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ড দিয়ে দুইটা আর এর উপর একটা আর একটা পেন্সিল দিয়ে দাগ দিবা, দিয়ে এরপরে মাপবা যে দুইটা আর এর মাঝখানে যে ডিসটেন্স সবগুলো সমান কিনা। এটাই হলো স্ট্যান্ডার্ড নিয়ম। আর ডিসটেন্স সমান। তোমার যদি সন্দেহ মনে হয়, তাহলে আমরা আলাপ করছি হার্ট রেট কিভাবে কাউন্ট করতে হয়। হার্ট রেট কাউন্ট করতে হয় লিড 2 হলো স্ট্যান্ডার্ড, এই লং লিড 2 তে আর ডিসটেন্সটা প্রথমে তোমাকে দেখতে হবে। যদি মনে হয় যে আর ডিসটেন্স রেগুলার সমান, তাহলে খুব সোজা। আর ডিসটেন্স যদি সমান হয় তাহলে তোমাকে বলতে হবে আর ওয়েভ দিয়ে আমরা ইসিজির রিদম বুঝি। আর ওয়েভ দিয়ে ইসিজির রিদম, ওই যে আমরা পালস বলি না, রেট রিদম। পালস এক্সামিন করতে গেলে কি কি দেখি? রেট, কন্ডিশন অফ দা ভেসেল, কন্ডিশন অফ দা ভেসেল, 6টা পয়েন্ট। Rate এটা হচ্ছে ডিলে। 6টা হচ্ছে না? এই রেট কাউন্ট করার জন্য রিদম বুঝতে হবে। রিদম বুঝতে গেলে আর ওয়েভটা দেখতে হবে। যদি আর ওয়েভ সমান থাকে তাহলে রিদম রেগুলার। সমান মানে দুইটার মাঝখানের ডিসটেন্স সমান। আর যদি আর ডিসটেন্স ইকুয়াল না থাকে, অসমান থাকে, তাহলে তখন আমরা রিদমকে কি বলবো? ইরেগুলার। হার্ট রেট কাউন্ট করতে গেলে রিদম রেগুলার না ইরেগুলার, এই ডিসিশনটা আগে। তাহলে এই ইসিজিতে রিদম রেগুলার, তাহলে এটার ফর্মুলা একরকম। আর যদি রিদম ইরেগুলার হয় তার ফর্মুলা আরেকরকম। হার্ট রেট কাউন্ট করতে। আচ্ছা, রিদম যদি রেগুলার হয় সোজা, তোমার দুইটা আর এর মাঝখানে কয়টা স্মল স্কয়ার আছে এটা খুঁজে বের করো। কয়টা আছে দেখো তো। খুব কাছে গিয়ে দেখলে, একটু কাছে এসে দেখো না, তুমি একটু কাছে গিয়ে দেখো। এই যে দুইটা আর এর মাঝখানে কয়টা স্মল স্কয়ার আছে? 7টা। 7। বসো। এই আমরা যে কাউন্ট করছিলাম একটু আগে,
এক এক সেকেন্ডে কয়টা লার্জ স্কয়ার? আর 1 মিনিটে কয়টা লার্জ স্কয়ার? 300 মনে আছে তো? লার্জ স্কয়ার। আর যদি 1 মিনিটে স্মল স্কয়ার তাহলে এখানে তুমি ডিসটেন্স কাউন্ট করছো স্মল স্কয়ার। কয়টা স্মল স্কয়ার? তাহলে 1500 কে 7 দিয়ে ভাগ দাও। আর ডিসটেন্স স্মল স্কয়ারে কাউন্ট করে সেইটা দিয়ে 1500 কে ডিভাইড করো। কত আসে? 200 এর উপরে আসবে। তাহলে হার্ট রেট, এই মোবাইল থাকতে আবার এত লেখালেখি কি? মোবাইল কি? মোবাইল দুনিয়ার কাছে মোবাইল 214 মনে করো 214 হার্ট রেট। তাহলে এটাকে কি কয়? হার্ট রেট 100 এর বেশি হলে সিভিয়ার এক্সট্রিম টেকিকার্ডিয়া। তাহলে এই ইসিজি এটা হলো টেকিকার্ডিয়ার ইসিজি। আচ্ছা, আর আবার আসতেছে সামনে রিদম যদি ইরেগুলার হয়, রিদম যদি ইরেগুলার হয় তাহলে হার্ট রেট কিভাবে কাউন্ট করে? এখানে দেখো কয়টা লিড আছে, গুণা বার করো। 13টা না? লিড তো আসলে 12টা, কিন্তু একটা লিড এক্সট্রা। রিদম স্ট্রিপ নিচে। এখন ওইটার দিকে তাকাও, ওইটার দিকে। আর ওয়েটগুলো দেখো, কি মনে হয়? ইরেগুলার। এটা তো চোখে পড়ছে নাকি সবার? একটু আগে পরীক্ষা নিয়েছি, এক গর্দভ ইন্টার্নি পাস করে গেছে, কিন্তু পরে আমি এইভাবে পড়াইছি, ভালো স্টুডেন্ট, কিন্তু সেই গর্দভ আমাকে হার্ট রেট কাউন্ট করতে পারে নাই। সে রেজিস্ট্রেশন পেয়ে গেছে অলরেডি। কি করবো বলো, দুঃখের কথা কি বলবো? এইভাবে পড়াইছি ক্লাসে। এটা যদি ভুলে যায় তাহলে তার জন্য তো দুঃখের কথা। সে এই হার্ট রেট কাউন্ট করতে পারে নাই, এখন যেটা তোমরা পারবে ইনশাআল্লাহ। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আর ডিসটেন্স ইরেগুলার। এটা না দেখার কিছু আছে? আগেরটার এটা তো ডিফারেন্স বুঝতেই পারছো। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে হার্ট রেট কাউন্টিং এর একটা ফর্মুলা আছে। স্যার একটু যে শুভরে লাগবে, ওনাকে ব্লাড দিলে কাহিনীতে পেশেন্টের একটা ইমার্জেন্সি। যাও কিন্তু শুভ তো মিস করবে, গ্রেট মিস। এই শুভকে তোমরা বুঝাই দিবা, তুমি বুঝাই দিবা শুভকে। তুমি মহৎ কাজ করো। আচ্ছা, এখন আমাকে বলো, যেহেতু রিদম ইরেগুলার, এখানে রিদম ইরেগুলার না? রিদম ইরেগুলার কেন? আর দিয়েই তো আমরা রিদম বুঝি। আর ডিসটেন্স ইরেগুলার, এইজন্য এটা রিদম ইরেগুলার। এটা হার্ট রেট কাউন্ট করতে গেলে তোমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে। আগেরটা তো সোজা, আগেরটা হলো আর ডিসটেন্স স্মল স্কয়ারে বের করে 1500 কে দিয়ে ভাগ করো। আর এখানেও একটু ঝামেলা। এটা প্রথম এই লিড টু, লং লিড টু, প্রথম যে ওয়েভটা, প্রথম আর ওয়েভ, এই পজিটিভ ওয়েভ, এটাই তো আর ওয়েভ। এই প্রথম আর ওয়েভটা কোন লার্জ স্কয়ারে আছে? দেখো এই লার্জ স্কয়ারে আছে না? এই লার্জ স্কয়ার থেকে 30টা লার্জ স্কয়ার কাউন্ট করো প্রথমটা থেকে। এই যে এইখানে 30, এই যে এই জায়গায় গিয়ে 30 হবে। এই যে যাও গুনতে যাও, দেখবা এই জায়গায় গিয়ে 30 হবে। হয়েছে? ওই জায়গায় হয়েছে না 30টা? কোন জায়গায় দেখাইছি আমি? এই যে দাগ, ওই পর্যন্ত 30টা। কয়টা 30? কয়টা স্কয়ার গুনলা লার্জ স্কয়ার? 30টা। এখন আমাকে বলো, একটা লার্জ স্কয়ারের সময় কত? 30টা লার্জ স্কয়ারের সময় কত? এতক্ষণ লাগে? 15 সেকেন্ড। এই কয় 15 সেকেন্ড। 30টা লার্জ স্কয়ারের সময় কত? একটা লার্জ স্কয়ারে 0.2 সেকেন্ড। 0.6 ওই 6 সেকেন্ড। আরে 0.2 আর 30 গুণ কর 6 সেকেন্ড না? আচ্ছা, 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। 6 এর কত দিয়ে গুণ দিলে 60 হয়? 10। মনে থাকে তো? তোদের আমি অঙ্ক শিখাইছি। এখন এই যে 30টা লার্জ স্কয়ার গুনলি, এর মধ্যে কয়টা আর ওয়েভ আছে? 10টা।
ভালো করে দেখ। 10 5 6 10টা ওইটা বাদ দিয়ে 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাকি 10টা? 10টা এই 10 কে 10 দিয়ে গুণ কর। 100 তাহলে কি ফর্মুলাটাকে আবার বলি, যদি আর আর ইন্টারভ্যাল ইরেগুলার থাকে তাহলে আমাকে প্রথম থেকে 30টা লার্জ স্কয়ার কাউন্ট করব। 30টা লার্জ স্কয়ার কাউন্ট করে এর মধ্যে কয়টা আর ওয়েভ আছে সেটা কাউন্ট করব। এই আর ওয়েভ যে কয়টা থাকবে সেটাকে 10 দিয়ে গুণ করব, তাইলেই আমি হার্ট রেট পেয়ে যাব। যদি রিদম ইরেগুলার হয় 10 দিয়ে কেন গুণ করলাম এটারও তো ব্যাখ্যা দিয়ে দিলাম। সিরিজ হ্যাঁ 6 সেকেন্ডে তাহলে কেন ওয়েট করবেন? 6 সেকেন্ড থেকেই তো 60 সেকেন্ড বাই করব। 60 সেকেন্ড মানে তো 1 মিনিট। 1 মিনিটে কয়টা আর ওয়েভ এটা বের করা যাবে না? কয়টা আর ওয়েভ? 30টায় যদি 10টা আর ওয়েভ হয় তাহলে 300টাতে অত পেছানোর দরকার নেই। 30টাতে আমি 10টা আর ওয়েভ পাইছি, 300টাতে আমি 100টা আর ওয়েভ মানে 30টা লার্জ করে সময় কত সেটা রাখবো 6 সেকেন্ড। 60 সেকেন্ডে আমার হার্ট রেট তো 1 মিনিটে কয়টা হার্ট বিট সেটাই তো হার্ট রেট। আর ওয়েভ মানেই তো বিট, এই যে পালস যেটা ওটা আর ওয়েভ। তাহলে 6 সেকেন্ডে যদি 10টা আর ওয়েভ পাই, 10টা বিট পাই, তাহলে 1 মিনিটে কয়টা বিট পাবো? 6 সেকেন্ডে 10টা পাইছি, তার মানে 60 সেকেন্ডে 100টা পাবো। সুতরাং হার্ট রেট 100। তাহলে ইসিজি তে হার্ট রেট কাউন্ট করার দুইটা ফর্মুলা, যদি আর আর ইন্টারভাল রেগুলার হয়, আরেকটা হলো যদি ইররেগুলার। বলা কিন্তু শেষ, এগুলো আর আরেকবার বলতে পারবো না, সময় নেই, এখনো আসল জায়গায় আসি নাই। তাহলে ইসিজি দেখার ক্রাইটেরিয়া গুলো বললাম। হ্যাঁ বলো, তুমি হাত তুলছো যে? কয়টা বাজে একটু বলো। 11টা 18 আচ্ছা এখন আসো, এখানে কয়টা লিড আছে? আচ্ছা এখন এই ইসিজি তে হবে, এগুলো পরীক্ষার ইসিজি কিন্তু মনে রাখবেন। এই ইসিজি তে তোমার কি কি চেঞ্জ আছে সেটা তোমাকে দেখতে হবে। প্রথমে আসো V1 থেকে V6 পর্যন্ত একটু খেয়াল করো। V1 থেকে V6 পর্যন্ত দেখো, V1 এর প্রথম যে ওয়েভটা ছোট্ট একটা ওয়েভ আছে, ওই যে V1 এর শুরুতে, ওটা হলো P ওয়েভ। P ওয়েভের পরে বিশাল একটা নেগেটিভ ওয়েভ আছে। তোমরা জানো যে P ওয়েভের পরে ফার্স্ট নেগেটিভ ওয়েভ Q ওয়েভ। তাইলে এই V1 এ দেখছো কত বড় নেগেটিভ ওয়েভ। এখানে এই কিউ ওয়েভের পরে একটা ছোট্ট আর ওয়েভ, তাই না? এই নেগেটিভ ওয়েভের পরে ছোট্ট, কিন্তু কথা ছিল যে আর ওয়েভ হবে সবচেয়ে বড়, কিন্তু এখানে হয়েছে কি কিউ ওয়েভটাই বড় হয়ে গেছে। এরপরে দেখো ওই যে আর ওয়েভের পরে একটা উঁচু জায়গা, এই যে এস মেস নাই, এখানে এলিভেশন হয়ে গেছে। ঠিক আছে, আইসোইলেকট্রিক লাইন কোথায় আর ওইটা কোথায়? এসটি এলিভেশন। এরপরে দেখো ওই এসটি এলিভেশনের শেষে কি আবার একটা ওয়েভ আছে, এটা ইনভার্টেড টি ওয়েভ ইনভার্টেড। তাহলে এখানে V1 এ
যে চেঞ্জগুলো তোমরা দেখলা এর পরে পরপর সবগুলাতে দেখো, V2 তে দেখো, V4 এ দেখো, V1 V2 V3 V4 V5 পর্যন্ত ST এলিভেশন আছে, কিন্তু কিউ ওয়েভ যেটা সেটাই V4 এর পরে আর নাই। একটু খেয়াল করলেই দেখতে পাবা এই এখানে V5 না, V5 এ প্রথমে P ওয়েভ এর পরেই পজিটিভ ওয়েভ হয়েছে, তারপরে নেগেটিভ ওয়েভ হয়েছে। এই যে এখানে নেগেটিভ ওয়েভটা কিন্তু আর ওয়েভের পরে নেগেটিভ ওয়েভ, এটা কি খেয়াল করতেছো? আর ওয়েভের পরে, তাহলে ওটা কি ওয়েভ? এস ওয়েভ। ওটা কিন্তু কিউ না, তাহলে কিউ আছে V4 পর্যন্ত। আর এলিভেশন দেখো, এলিভেশন কিন্তু একেবারে শেষ পর্যন্ত আছে, আর টি ওয়েভ ইনভার্সনও শেষ পর্যন্ত আছে। তাহলে এই সিজিতে V1 থেকে V6 পর্যন্ত কমন জিনিস হলো এসটি এলিভেশন আছে আর টি ইনভার্সন আছে, কমন সবগুলোতে। আর কিউ ওয়েভ আছে V4 পর্যন্ত, কিউ ওয়েভ আছে V4 পর্যন্ত। ক্লাসে পড়াইছি আমি যে হার্টের অ্যান্টেরিয়র সারফেস যেসব লিড দিয়ে বোঝা যায় সেগুলো হলো চেস্ট লিড। তো V1 থেকে V6 এগুলো কোন লিড? চেস্ট লিড। মানে হার্টের অ্যান্টেরিয়র সারফেসে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইছে, মানে এই চেঞ্জগুলো সবই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চেঞ্জ। তাহলে এটা ডায়াগনোসিস হবে অ্যাকিউট। অ্যাকিউট বলবা যখন এসটি এলিভেশন দেখা যাবে কোন ইসিজি তে, তখন তোমার অ্যাকিউট শব্দটা যোগ করতে হবে, অ্যাকিউট। তারপরে সবগুলো লিড V1 থেকে V6 সবগুলো লিডেই এসটি এলিভেশন আছে, এক্সটেন্সিভ এই শব্দটা আছে যেহেতু সবগুলো লিডে আছে, তাহলে কি হলো? অ্যাকিউট এক্সটেন্সিভ। আর এগুলা তো চেস্ট লিড মানে অ্যান্টেরিয়র, তাহলে অ্যাকিউট এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কোনো প্রশ্ন আছে নাকি কারো? না বোঝার মতো কেউ আছে? এই যে কথা বললাম, এই ইসিজি দিয়েই প্রথম প্রশ্ন হবে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। তখন দেখা এক নজর দেখা 3 সেকেন্ডের মধ্যে ডায়াগনোসিস বলতে হবে। মানে ভাইবার অ্যাপেটাইজিং কোশ্চেন। চাইনিজ খাও না? অ্যাপেটাইজার কি? কতবার অন কর। ওইটাই তো তোমাদের আমলে তো এখন অন্তর্ন খায় না বেশি, এখন বেশিরভাগই খায় কি? স্যুপ খায়, তারপরে স্প্রিং রোল খায়, এই সমস্ত খায়। স্যার যে উপরেরটা স্যার B1 স্যার, B1 লেখা আছে, নিচে যে নাম চাইলে স্যার এখানে QRS, আরটা স্যার উপরে বার করা ছিল নিচে হয়েছে, আর পরে স্যার যে ST আইসোলেট লাইনের উপরে ওইটাই তোমার পি ওয়েভের পরে ফার্স্ট নেগেটিভ ওয়েভই তো কিউ, এখানে আর খুঁজে পাইলে কই? স্যার B1 এর মধ্যে ছিল, V1 এও তো একই কথা, আর নাই তো, থাকবে না তো, তো কিউ। ইসিজি তে তোমার আমি তো রুল শিখাইছি, পি ওয়েভের পরে ফার্স্ট নেগেটিভ ওয়েভ যেটা সেটা কিউ। আর এর কথা ভুলিয়া যাও তুমি, আর থাকলে আছে নাইলে নাই। তারপরে আর আছে, কিন্তু আর এর সাথে এসটি একসাথে মিলে এলিভেশন হয়ে আছে, এবং এখানে হাইলাইট করতে হবে কিউটা বড়, এসটি এলিভেশন আছে এবং টি ইনভার্সন আছে। এই তিনটা চেঞ্জই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের চেঞ্জ, এবং কোন কোন লিডে আছে সেই লিডগুলো দেখে ডায়াগনোসিস বলতে হবে। এখানে চেস্ট লিড সবগুলোতে আছে, এইজন্য এটা এক্সটেন্সিভ। আর অ্যাকিউট কেন বললাম? এসটি এলিভেশন আছে। এখন মনে করো এই ইসিজি তে কিউ আছে আর টি ইনভার্সন আছে, এসটি এলিভেশন নাই, এসটিটা আইসোইলেট্রিক লাইনে আছে, তাইলে এইটা হয়ে যেত ওল্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে অ্যাকিউটের সাথে ওল্ড এর ডিফারেন্স কি দিয়ে? এসটি এলিভেশন আছে কিনা। যতক্ষণ পর্যন্ত এসটি এলিভেশন আছে ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকিউট। অনেক সময় ইসিজি পাবা তুমি, দেখবা যে কিউ ওয়েভ আছে আর টি ইনভার্সন আছে, এসটি নাই, তখন এটা ওল্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এই ওল্ড 1 সপ্তাহ পুরানো হতে পারে, 2 সপ্তাহ পুরানো হতে পারে, 5 সপ্তাহ 5 মাসও হতে পারে। তাহলে অ্যাকিউট তখনই বলতে হবে যখন পর্যন্ত এসটি এলিভেশন। এই ইসিজিতে আরো চেঞ্জ আছে।
এর তো সামনের লিড দেখলাম, এরপরে আসো এই যে চেস্ট লিড দেখো, লিড 2, লিড 3 আর এবিএফ। এই লিড 2, লিড 3, এবিএফ। এবিএফ খেয়াল করুন, লিড 2 কোনটা, এটা না? এই লিড 2 তে দেখো এই পি ওয়েভ এর পরে, প্রথম পি ওয়েভ এর পরেই একটা নেগেটিভ ওয়েভ, খেয়াল করছো? পি ওয়েভ এর পরে নেগেটিভ ওয়েভ কি? কিউ ওয়েভ। তারপরে পজিটিভ ওয়েভ ওটা কি? আর ওয়েভ। এরপরে দেখো আইসোইলেকট্রিক লাইনে নাই, আর ওয়েভের শেষ হওয়ার আগেই এটা এলিভেটেড হয়ে আছে, তার মানে এসটি এলিভেশন আছে। ওইটার মতো ওরকম সুন্দর মতো নাই, কিন্তু আছে। লিড 3 তে দেখো এই পি ওয়েভ এর পরে এটা নেগেটিভ ওয়েভ, তারপরে আর ওয়েভ, এরপরে এসটি এলিভেশন আছে। এভিএফ কই? এই যে এভিএফ, এখানে এই পি ওয়েভ এর পরে নেগেটিভ ওয়েভ আছে, টি ওয়েভ, এরপরে এসটি এলিভেশন আছে। এই তিনটাতেও এসটি এলিভেশন আছে এবং কিউ ওয়েভ আছে। এখন বলো লিড 2, লিড 3 আর এভিএফ, এটা হার্টের কোন সারফেস কে? ইনফেরিয়র সারফেস কে ইন্ডিকেট করে। তাহলে ওইদিকে ডায়াগনোসিস হলো অ্যাকিউট এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র মাইগ্রেনাল ইনফেকশন। আবার একই রোগীর অ্যাকিউট ইনফেরিয়র মাইগ্রেনাল ইনফেকশন, তাহলে বুঝো অবস্থা। একই রোগীর acute inferior and acute extensive anterior migraine infection, একই রোগী। এখন প্রশ্ন করি, anterior surface of the heart, ওখানে একটা আর্টারি আছে না? দেখি নাম কি হলো? কোন কর্নার? এই লাঠিটা রাখছি তো পিটান দাও। এই anterior surface এর blood supply হ্যাঁ, লেফট কর্নার কয়টা ব্রাঞ্চ? একটা হচ্ছে সার্কামফ্লেক্স, যেটা পিছনে যায়, আর এলএডি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং। অ্যান্টেরিয়র সারফেস কে সাপ্লাই দেয়? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। দেখছো, ভুলে গেছো না? ভুলে যাইলে কি খাইবা? কি এই ইনফ্রাকশন কোন আর্টারিতে হইছে? ইনফ্রাকশন মানে তো আর্টারি টোটাল ব্লক হয়ে গেছে। এলএডি মানে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্লক হয়ে গেছে। মনে আছে ক্লাসে পড়ছি না যে মাইগ্রেনাল ইনফেকশন হবে যখন কমপ্লিট অক্লুশন হবে, আর তখনই এই এরকম ইসিজি পাবা। এলএডি যখন কমপ্লিট ব্লক হয়ে যাবে, কোনো সাপ্লাই যাবে না, তখন এই চেঞ্জ হবে। আর ইনফেরিয়র সারফেস কে সাপ্লাই দেয়? হার্টের ওই সমস্ত কথা আমি বুঝি না, আমি একটা প্রশ্নের উত্তর চাই। ইনফেরিয়র সারফেস অফ দা হার্ট, এইটার সাপ্লাই কোন আর্টারি? রাইট কর্নিয়া। সুতরাং এই রোগীর ইনফেরিয়র মাইগ্রেনাল ইনফেকশন মানে কি? রাইট কর্নিয়ার আর্টারি ব্লক হচ্ছে, তা না হলে ওই 2, 3 এভিএফ এ এসটি এলিভেশন আসবে। তাহলে দেখো আর্টারি তো দুইটাই নাকি আরো আছে? লেফট কর্নারি আর্টারি দুইটা ব্রাঞ্চ, এলএডি আর সার্কামফ্লেক্স। এলএডি ব্লক হইছে আর ওদিকে রাইট কর্নারি আর্টারি ব্লক হইছে। বুঝছো তো? কি ভয়ঙ্কর অবস্থা এই রোগীর। হার্টের ম্যাক্সিমামই ব্লাড সাপ্লাই বন্ধ। ইটস এ ডেঞ্জারাস কন্ডিশন। তার মানে অ্যাকিউট extensive anterior and acute inferior myocardial infarction. স্যার অ্যাকিউট ইনফেরিয়র এটা এক্সটেন্সিভ বলা লাগবে না? কেন বলতাম? আমি তো শুধু ইনফেরিয়র তিনটা লিডে তো না। এখন কেন না তার উত্তরে জিজ্ঞাসা তো বেজার হইবা যে স্যার আবার অ্যানাটমি জিজ্ঞাসা। এখন বলো ইনফেরিয়র সার্ভিস কিভাবে ফর্ম? জানতে কইতে পারো। তাহলে লেখাপড়াটা কেন করতে হবে এবার বুঝছো তো? আল্লাহর রহমতে যখন পাস করে কার্ডিওলজিস্ট হবা, তখন এগুলো একেবারে চোখের সামনে আয়নার মতো পরিষ্কার থাকবে। তোমার হাতে রোগীর জীবন মরণ, আল্লাহ তোমাকে সেই সৌভাগ্য দিবে কিনা। ইনফেরিয়র সারফেসে ব্লাড সাপ্লাই লেফট থেকেও আসে, রাইট থেকেও আসে। এক্সটেন্সিভ যে বলবা, কেমনে বলবা? ইনফেরিয়র সারফেসকে সেভ করার জন্য আল্লাহ দুইটারই কন্ট্রিবিউশন রাখছে। লেফট কর্নারে আর্টারিও রাখছে, ওই যে সার্কামফ্লেক্স, ও তো বসে নাই, ও ইনফেরিয়র সারফেসকে সাপ্লাই দেয়।
সুতরাং ওর রাইট কর্নারি আর্টারি ব্লক হইলে ওই লেফট থেকে কিছু সাপ্লাই সে পাবে, এই জন্য এক্সটেন্সিভ বলা হয় না। আচ্ছা যাই হোক, আমার ওগুলা আরো পরে, এগুলো পাস করার পরে পোস্ট গ্রাজুয়েশনের কথাবার্তা, শুধু এইটুক চিনছো কিনা এটা কম। আচ্ছা এরপরের কোশ্চেন, ভাইবার কোশ্চেন শুনে নাও। প্রথমে জিজ্ঞেস করবে অ্যাকিউট মাইগ্রেটাল ইনফ্রাকশন, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এন্ড ইনফেরিয়র। এর দিয়ে আসছো? স্যার। তুমি পানি খেয়েছো? হ্যাঁ জি স্যার। কয় বোতল খেয়েছো? 1 বোতল খেয়েছি স্যার। 1 বোতল গেলাম না, 2 বোতল খায়া চুপচাপ হেলান দিয়ে বসো, ওই যে সুপার বসো, হেলান দিয়ে বসো আর শোনো। পানি আরো 1 বোতল খাও। এই রুবেল রাওয়াল ওরে আরেক বোতল পানি দিতে বলো ফিল্টার থেকে। কেন বলো তো? ওর ভলিউম কমছে কতটুকু? এক ব্যাগে কতটুকু থাকে? 500 ml 450 না 400? 450 তো ওটা ডাবল খায়া ওটা রিপ্লেস করো। পানি খেয়ে রক্ত ভরাই পানি খায়া আসতো। ভলিউম আর ও তো বসে থাকলে পোস্টার ড্রপ হবে, হাইপোটেনশন হবে। নিয়ম হচ্ছে ব্লাড দেওয়ার পরে আধা ঘন্টা বা 20 মিনিট শুয়ে থাকতে। তোমার এই ব্যারো রিসেপ্টর গুলো সেট হওয়ার জন্য, ব্যারো রিসেপ্টর আছে না, ব্যারো রিসেপ্টর ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ওগুলা সেট করতে একটু সময় লাগে। সেটিং আল্লাহ সেটিং মেশিন দরকার আছে, সেটিং মেশিন ঠিক করে এরপরে তুমি আবার মুভমেন্টে যাবা। অনেক বলদ আছে ব্লাড দিয়া বিরক্ত দেখায়, তুমি বাসায় চলে যাইতেছে, বাসায় যাওয়ার আগেই হইয়া পড়ছে, বলে যে আপনি একটু শুইয়া একটু ড্রিঙ্কস খান, কথা শুনে না। দেখছি আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রামে এরকম দেখছি, হ্যাঁ বীর একেবারে বীর মুক্তিযোদ্ধা হইয়া পড়ছে, কিন্তু গেছে এরপরে হইয়া পড়ছে, কথা শুনে না, ডাক্তারের কথা শুনে না। রক্তযোদ্ধা না, আমি এতে বলে বীর, বীর মোহাম্মদ দুর্বল। কথা শুনতে হবে, এটা তো সাইন্টিফিক কথা, এটা মিথ্যা কথা না। তোমার ভলিউম কমবে, তুমি ভলিউম রিপ্লেস করো, রিপ্লেস করে সেট করে, তারপর বডি তো একটা মেশিন, এটাকে সেট করে তারপরে যাও। তো যাই হোক, ও আসতে ওকে তো অ্যাপ্রিশিয়েট করতে হবে, ক্লাস মিস করতে চায় না আমার শুনবে। তাহলে এটা ডায়াগনোসিস হলো। পরের কোশ্চেন হচ্ছে হাউ উইল ইউ গেট দিস পেশেন্ট ইন হসপিটাল অর ক্লিনিক, তোমার কাছে কিভাবে এই রোগীটা আসবে? তো তোমাদের তো পড়ানো হয়েছে মাইগ্রেটাল ইনফেকশনের ক্লিনিক্যাল ফিচার পড়ানো হয়েছে না, মনে আছে? কি নিয়ে আসবে রোগী? চেস্ট পেইনের বর্ণনা আমি কিভাবে পড়াইছি? সক্রেটিস দিয়ে পড়াইছি, সাইন, অনসেট, রেডিয়েশন, তারপরে প্রেসিপিটেটিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা রিলিভিং ফ্যাক্টর, তারপরে অ্যাসোসিয়েটেড ফিচার, তারপরে এটা সিভিয়ারিটি কিরকম, এগুলো সব পড়াইছি না? ওই ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করবে। এরপর আরো আছে, ক্লাসে আমি বলছি যে ফিচারস অফ ইমপেন্ডিং ডেথ, তারপরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে ঘাম আসবে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের জন্য বমি করবে, তারপরে ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশন, হার্ট যখন অ্যাটাক হবে তখন মায়োকার্ডিয়াল ফাংশন ইম্পেয়ার্ড হবে, তখন অ্যাপেক্সটা ডিফিউজ হবে, হার্ট সাউন্ড গুলো একেবারেই মানে শোনা যাবে না, যেটাকে আমরা বলি ফিবল হার্ট সাউন্ড। এগুলো সব ক্লাসে আমি পড়েছি, যদিও এখন মনে নাই, লেকচার গুলো নোট খেয়াল করবা যে এমআই তে স্যার কি পড়েছে, কোশ্চেন গুলো এভাবে আসবে। ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করবে, অথবা জিজ্ঞেস করবে হাউ দিস পেশেন্ট প্রেজেন্টস, তখন তুমি এগুলো বলবা। এরপর বলবা ডু ইউ ওয়ান্ট টু ডু এনি আদার ইনভেস্টিগেশন, তখন তুমি বলবা ইয়েস স্যার, কার্ডিয়াক ট্রোপোনিন, ইসিজি তো করাই আছে, আমি আরো একটা টেস্ট করতে চাই, কার্ডিয়াক ট্রোপোনিন বা বায়োমার্কার, যেটাকে বলবো ট্রোপোনিন ইনক্রিজ করবে ডায়াগনোসিস। এরপরে জিজ্ঞেস করবে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, ইমিডিয়েট ম্যানেজমেন্ট পড়াইছি, এমআই মার্কেটাল ইনফেকশনের ইমিডিয়েট ম্যানেজমেন্ট, লেট ম্যানেজমেন্ট। ইমিডিয়েট ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে যে রোগী যেখানেই থাকে, হসপিটালেও থাকতে পারে, পেরিফেরি রিমোট এরিয়াতেও থাকতে পারে। রিমোট এরিয়া মানে দূরে, তুমি দূরে ডাক্তারি করতেছো, ওখানে এই রোগী পাইছো, তখন কি করতে হবে? ইমিডিয়েটলি তাকে লোডিং ডোজে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল খাওয়াইতে হবে। অ্যাসপিরিন লোডিং ডোজ বুঝো? ক্লাসে বলছে 4টা 75 মিলিগ্রাম আর ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম 8টা, তাহলে এটাকে বলে লোডিং ডোজ। অ্যাসপিরিন 4টা, 8টা ক্লোপিডোগ্রেল খাওয়াইতে হবে।
খাওয়াইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খুঁজতে হবে। আমি রিমোট এরিয়ার কথা বলছি, মানে দূরে কোথাও পাইছি অ্যাম্বুলেন্স খুঁজে নিয়ারেস্ট সিসিউতে পাঠাতে হবে। মানে তখন এবার যেমন পরীক্ষা আমরা ধরছি যে তোমার বাড়ি কোথায়, কোন জায়গায়, গফরগাতে রুগী পাইছো, কি করবা তখন এই উত্তর দিতে হবে যে স্যার আমি রুগী পাওয়ার সাথে সাথে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল খাওয়াবো, খাওয়াইয়া গফরগাতে অ্যাম্বুলেন্সে উঠাবো রুগী, উঠে কোথায় পাঠাবা, ময়মনসিংহ মেডিকেল, কারণ ওখানে সিসিউ আছে। তারপরে বাকি ম্যানেজমেন্ট সিসিউতে হবে। সিসিউতে যাওয়ার পরে রুগী তোমার কাছে আসছে কি প্রবলেম নিয়ে, ব্যথা নিয়ে আসছে না, তাহলে ওই সিসিউতে যাওয়ার পরে ওরে মরফিন দিবে। তারপরে এটা এসটি এলিভেটেড এমআই না, এসটি এলিভেটেড এমআই হইলেই থ্রোম্বোলাইসিস করব। ওই যে ব্লক হইছে আর্টারি, এই ব্লক খোলার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পিসিআই আর একটা হচ্ছে থ্রোম্বোলাইসিস। এই আমাদের এই হাসপাতালেও থ্রোম্বোলাইসিস হয়, বলো তো কি দিয়ে হয়? স্ট্রেপ্টোকাইনেস। থ্রোম্বোলাইসিস করার ওষুধের নাম স্ট্রেপ্টোকাইনেস। আমি ক্লাসে বলছি অ্যান্টিপ্লেজ, রেটিপ্লেজ, এগুলো ডেনেক্টিপ্লেজ, এগুলো দামি, সবচেয়ে কম দামি হলো স্ট্রেপ্টোকাইনেস। আর এখানে যেটা নাই, ওই ব্লক বন্ধ করার জন্য আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে পিসিআই, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। ওটার জন্য আরো স্পেশালাইজড সিসিউ লাগবে, স্পেশালাইজড, সেটা এখানে নাই। সেটা হলো তোমাকে বড় হাসপাতাল যেমন এনআইসিবিডি, হার্ট ফাউন্ডেশন, ইউনাইটেড, এভার কেয়ার, এইসব হসপিটালে নিতে হবে। নিয়ে তো পিসিআই করতে হবে। পিসিআই মানে কি জানো? পিসিআই মানে হচ্ছে যে আর্টারি ব্লক হয়েছে ওই আর্টারিতে তোমার গিয়ে বেলুন দিয়ে ওই জায়গাটাকে ডাইলেট করবে, যেখানে ব্লক হয়েছে ডাইলেট করে ওখানে একটা রিং বসাই। এইটার জন্য হাইলি স্পেশালাইজড ডক্টর, কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনিস্ট বলে। এটা সব সিসিউতে থাকে না, যে কারণে আমরা পিসিআই ফ্যাসিলিটিসটা সব রোগীকে দিতে পারছি না। কিন্তু স্ট্রেপ্টোকাইনেস বা অ্যান্টিপ্লেজ, রেটিপ্লেজ, এটা মেডিসিন, এটা স্যালাইন দিয়ে দিতে হয়। এটা মোটামুটি সব সিসিউতেই পেশেন্ট পেতে পারে। আর ওই পিসিআই, ওটার আবার একটা টাইম ফ্যাক্টর আছে। তুমি যদি রোগীটাকে খুব দ্রুত সিসিউতে পাঠাতে পারো, মনে করো 4 ঘন্টার মধ্যে পাঠাতে পারো, তাইলে পিসিআই করা যাবে। কিন্তু যদি পাঠাতে দেরি হয় তাইলে তুমি আর পিসিআই করতে পারো 4 ঘন্টার বেশি দেরি হলে আর পিসিআই করা যাবে না। লোক থাকলেও করতে পারো না, মানে লোক আছে পিসিআই করার, কিন্তু তুমি দেরিতে পাঠাইছো হবে না। তাহলে তোমার নিয়ম হচ্ছে যখনই এমআই ডায়াগনোসিস হবে as early as possible তাকে সিসিউতে পাঠাও। আর সবচেয়ে বেস্ট হবে যদি তুমি পিসিআই হয় এরকম সিসিউতে পাঠাতে। তো বাংলাদেশে এটা তো সব জায়গায় করছে না। পিসিআই এখনো দেখো ঢাকা কেন্দ্রিক, মুশকিল হলো এই একটা। পিসিআই এখনো ঢাকা কেন্দ্রিক, সিলেটে আছে, চিটাগংয়েও কিছু আছে, সিলেট ছাড়া আর দিনাজপুরে আছে কিনা আমি জানি না। মানে অন্য বাইরে পেরিফেরিতে পিসিআই খুব কমই আছে, ম্যাক্সিমাম ঢাকা কেন্দ্রিক, যে কারণে বাইরের রোগীগুলা ওই থ্রোম্বোলাইসিস, যেটা স্ট্রেপ্টোকাইনেস বা অ্যান্টিপ্লেজ, রেটিপ্লেজ দিয়ে থ্রোম্বোলাইসিস করতে হয়। ইমিডিয়েট ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে, তো এটাই বলতে হবে রিমোট এরিয়াতে পাইলে কি করবা। আর যদি রোগী হসপিটালে থাকে তাহলে তো হসপিটালে তোমার ম্যানেজমেন্ট শুরু হয়ে যাবে। পেইন কিভাবে কমাবে? মরফিন কিন্তু পেরিফেরিতে দিতে পারবো না, সবসময় মনে রাখবো মরফিন সবসময় হসপিটালে, সিসিউতে বা হসপিটালে দিতে হবে। তার কারণ হচ্ছে মরফিন থেকে রেসপিরেটরি ফেলিওর হতে পারে। পেরিফেরিতে হলে কিন্তু হার্ট অ্যাটাকের আগে রেসপিরেটরি ফেলিওরে মারা যাবে। তুমি ব্যথা কমাতে গিয়ে দিয়ে দিলা, সমস্যা হবে। এই জন্য মনে রাখবে। আর বাকি ম্যানেজমেন্ট যেভাবে আমি ক্লাসে পড়াইছি, ম্যানেজমেন্ট, অ্যাকিউট ম্যানেজমেন্ট দেওয়ার পরে এই যে পিসিআই বা স্ট্রেপ্টোকাইনেস দেওয়ার পরে আরো ম্যানেজমেন্ট আছে, যেমন তোমার কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট আছে, তারপরে তোমার পেশেন্টের অ্যান্টি অ্যানজাইনাল ম্যানেজমেন্ট আছে, তারপরে অ্যান্টি কোয়াগুলেশন দিতে হবে, লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে, তারপরে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল শুরুতে খাওয়াইছো না, এরপরে আবার মেইনটেনেন্স ডোজে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল দিতে হবে। এগুলো সব কিন্তু ক্লাসে সেটিং করে পড়ানো হচ্ছে, এগুলো আবার বলতে হবে। এরপর আবার লেট ম্যানেজমেন্ট আছে, রোগী 1 সপ্তাহ হাসপাতালে আছে, ভালো আছে, 1 সপ্তাহ পরে তাকে ছুটি দিতে হবে, বা 10 দিন পরে তাকে
ছুটি দেওয়ার সময় কিছু ম্যানেজমেন্ট আছে, সব কিন্তু ক্লাসে পড়ানো হচ্ছে, নোট বইটা বের করে ক্লাস নোট বের করে এগুলো ঠিক করে নিতে হবে। এই ইসিজি থেকেই কিন্তু ওইভাবে সিস্টেমের ভাইটা শুরু হবে। তাহলে এটা গেল কিসের ইসিজি দেখালাম? একটু মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা আরেকটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের আরেকটা ইসিজি। এসটি এলিভেশন দেখছো? এখানে কিউ ওয়েভ দেখছো? কত বড় বড় কিউ ওয়েভ, টি ইনভার্সন। এটা আরেকটা ইসিজি, একই মানে ইসিজি দুইবার দেখানো হয়েছে। এইটা দেখো, এই ইসিজিও তোমাদের দেখাইছি, আমি ক্লাসে দেখাইছি, আবার বলি। এই ইসিজির একটা স্পেশাল কয়টা লিড? 12টা, তাই না? এখানে চেস্ট লিড গুলার দিকে তাকাও। চেস্ট লিড গুলাতে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে লিড গুলাতে বড় বড় ওয়েভ গুলা বিগ ওয়েভ দেখা যাচ্ছে। দেখো এখানে এই যে নেগেটিভ ওয়েভ V1 এ এই যে P ওয়েভের পরে একটা কিউ এই যে এই V1 এ P ওয়েভের পরে ছোট্ট একটু R ওয়েভ আছে, ছোট্ট মানে একটুখানি ছোট। তারপরে এই R ওয়েভের পরেই একটা V নেগেটিভ ওয়েভ, এটা কি? এটা খেয়াল করো। S ওয়েভ V1 এ এত বড় লিড থাকে, এটা কোন লিড? তার উপরেরটা V6 এ R ওয়েভ দেখছো কত বড়? খুব দূর গেছে। তো এই ইসিজিটা যখন তোমাকে দিবে, তোমার এইটার দিকে নজর রাখবে যে এত বড় বড় ওয়েভ ব্যাপারটা কি। আমি এই ইসিজি কিন্তু ক্লাসে দেখাইছি, ভালভুলার হার্ট ডিজিজ পড়ানোর সময় এই ক্লাসে ছিল তোমরা। ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে যখন আমি অ্যাওরটিক স্টেনোসিস পড়াই, তখন এই ইসিজি দেখাইছি। এখানে তোমার ক্রাইটেরিয়া হচ্ছে যে এই যে V1 এ যে S ওয়েভ, দেখো V1 এ S ওয়েভ কতখানি ডিপ, কয়টা স্কয়ার দেখো তো? 3 কিসের 3? স্যার 4 শুধু 4 না, এটা খুচরাও আছে, স্মল স্কয়ার। তোমরা হিসাব করো, যদি দেখো যে লার্জ স্কয়ারে কাউন্ট ঠিকমতো হচ্ছে না, তাহলে স্মল স্কয়ারে করো। তুমি স্মল স্কয়ারই কাউন্ট করো। মনে করো এখানে এইটা তো লার্জ স্কয়ার, এই একটা আর এইটা পুরোপুরি আসে না। তো ধরো 4টা, না 4টা তো হয়েই গেছে। এখানে 5টার কাছাকাছি। তোমার কয়টা টোটাল কয়টা আসছে? আইসোইলেকট্রিক লাইন কিন্তু এটা কয়টা লার্জ স্কয়ার গেছে দেখো তো? আইসোইলেকট্রিক লাইন কিন্তু এই যে 4টা, 5টা যায় নাই, 5টার একটু কম। তাহলে কয়টা স্মল স্কয়ার কাউন্ট করলে সুবিধা? ধরো 4 5 20 আর ধরো 3 ধরো 23 স্মল স্কয়ার। এবারে আসো এই V6 এ R ওয়েভ কতটুকু উচ্চতা, কয়টা লাগবে, কয়টা স্মল স্কয়ার? মনে করো এটা আইসোইলেকট্রিক লাইন, এই তাহলে R ওয়েভ এখান থেকে কাউন্ট শুরু হবে, এখান থেকে একেবারে হাইটের দূর। আটটাই ধরো, আটটায় কয়টা স্মল স্কয়ার? 40। আর এখানে কয়টা স্মল স্কয়ার? 20। যোগফল কত? 63। যদি কোনো ইসিজিতে V1 এ S ওয়েভ এবং V6 এ বা V5 এ R ওয়েভ, এই দুইটার যোগফল 35 এর বেশি হয়। এখানে তো 63, 35 এর বেশি হলেই এটা ডায়াগনোসিস হবে LVH। কি হবে? মানে কি? ঠিক আছে তো, এখানে আরেকটা চেঞ্জ আছে। এই যে T ওয়েভ দেখছো, T ওয়েভ এই যে এই R ওয়েভের পরে যে এই যে
ইনভার্টেড ওয়েভটা কি ইনভার্সন না? এবং ইনভার্সন শুধু এই V5 আর V6 এ আছে, ওগুলোতে নাই। ওটা তো একটুখানি আছে, কিন্তু এইগুলাতে এরকম নাই, বুঝছো? তার মানে টি ওয়েভ ইনভার্সনও আছে। তাহলে এখানে ডায়াগনোসিস হবে LVH উইথ স্ট্রেইন, স্ট্রেইন STRAIN, স্ট্রেইন। এই টি ইনভার্সনের জন্য কি হবে ডায়াগনোসিস? LVH উইথ স্ট্রেইন। এই ছবি দিয়ে দিব, মোবাইলে দিয়ে দিব, নকল সব দিয়ে দিব, কিন্তু তারপরে পরীক্ষা সময় পাবে। তাহলে এই ইসিজি ডায়াগনোসিস কি? এরপরে পরীক্ষার কোশ্চেন হচ্ছে এই কথা নেই, আবার ভুলে গেছি। কি ভুলে যাও? ট্রেনে ভুলে যাও। বলছি তো দুইটা লিড, একটা V1 আর একটা V5 V6। V1 এর কোন ওয়েভ বলছি? S ওয়েভ। আর V6 এর কোন ওয়েব? R ওয়েভ। এই দুইটার যোগফল আমরা বের করছি 35 এর বেশি কিনা, আর সাথে দেখছি টি ইনভার্সন। সো ডায়াগনোসিস LVS উইথ স্ট্রেইন। এখন জিজ্ঞেস করবে কজ। এই সিরিয়াল করে দিছি, ক্লাসেও করছি, এখন আবারও বলতেছি। ক্লাসে যারা সামনে বসে নোট করছো লাল কালি দিয়ে মনে আছে, দেখো 1 নাম্বার সিস্টেমিক হাইপারটেনশন, নাম্বার 2 অ্যাওর্টিক স্টেনোসিস, নাম্বার 3 aortic regurgitation, number 4 mitral regurgitation, number 5 coarctation of aorta, number 6 cardiomyopathy. কয়টা বুঝছি? এক নিঃশ্বাসে 6টার কথা বুঝি। আমি কি মাইটাল স্টেনোসিস কইছি? তোমরা তো বললেই ফেল করে দিলা। মাইটাল regurgitation তোমরা ঠিকই ওই যে ঝোঁকের মাথায় জিকির করতে করতে এমএস কয়ে বলে, এমএস কইলে ফেল, এমএস কওয়া যাবে না। এমএস কইলে কিন্তু ফেল। এমএস এ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় না, আর মাইটাল রিগার্জিটেশন হয়। তাহলে এমএস যেন ভুলেও না আসে মুখে, এমএস, হ্যাঁ মনে থাকবে তো? এমএস এ হয় না, এমআর বলতে হয়, মাইটাল রিগার্জিটেশন। অ্যাওর্টিক দুটাতেই হয়, অ্যাওর্টিক স্টেনোসিস হয়, অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। আচ্ছা, এই কোশ্চেন কেন বলছি? এগুলো পরীক্ষার কোশ্চেন। এরপরে জিজ্ঞেস করবে এই রোগীটা তুমি যখন বিছানায় এক্সামিন করবা, বেডসাইড ফাইন্ডিংস কি পাবা? এই রোগীর ডায়াগনোসিস কি? তুমি যদি অ্যাপিক্যাল পালপেশন করো, মানে পিকোডিয়াম পালপেট করো, আমরা প্রথমে কি দেখি পালপেশনে? পজিশন অফ দ্য অ্যাপেক্স। আর শুধু এটুকুই? অ্যাপেক্স এর দুইটা জিনিস, শুধু পজিশন? অ্যাপেক্স এর দুইটা জিনিস এক্সামিন করি, কি শিখাইছে পালপেশনে? অ্যাপেক্স এর দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাপেক্স এর সাইড, আর হচ্ছে ক্যারেক্টার। যদি তাকে যাও না, অ্যাপেক্স এর দুটো জিনিস এক্সামিন করতে হবে, একটা হচ্ছে সাইড অফ দ্য অ্যাপেক্স। অ্যাপেক্স এর সাইড কিভাবে এক্সামিন করা মনে আছে তো? এই নিচ থেকে পালপেট করতে করতে অ্যাপেক্স ফিল করতে হবে। নরমালি এটা ফিল্ড স্পেসে থাকে মিড ক্লাভিকুলার লাইনের মিডিয়ালি, এটা তো হলো সাইড। এবারে ওটার ক্যারেক্টার দেখতে হবে, অ্যাপেক্স এর ক্যারেক্টার। ক্যারেক্টার দেখতে গেলে কিন্তু পেশেন্টকে লেফট টার্ন করতে হবে, পেশেন্টকে লেফট টার্ন করতে হবে, রোগীকে বাম দিকে কাত করে হাত ওই অ্যাপেক্স এর সাইডে রেখে তারপরে অ্যাপেক্স এর ক্যারেক্টার ফিল করতে হবে। তাহলে ক্যারেক্টার এক্সামিনেশন কিন্তু আলাদা, শুধু সাইড বের করলে হবে না। ক্যারেক্টার এক্সামিন করতে গেলে পেশেন্টকে বাম কাতে, বাম দিকে টার্ন করে ক্যারেক্টার দেখতে হবে। এই রোগীর যার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে, সেই রোগীর অ্যাপেক্সের সাইড নরমাল থাকতে পারে, সাইড শিফটেডও থাকতে পারে, ফিফথ স্পেসে না থেকে সিক্সথ স্পেসেও থাকতে পারে। ক্যারেক্টারটা বলতে, ক্যারেক্টার হচ্ছে হিভিং ক্যারেক্টার। ক্লাসে বলছি কিন্তু ভুলে গেছি। হিভিং, হিভ মানে পাওয়ারফুল, খুব শক্তিশালী অ্যাপেক্স। তুমি হাত দিবে না, হাতটাকে ঠেইলা উপরে উঠে দিবে, এত পাওয়ারফুল।
ওইটাই পরীক্ষা জিজ্ঞেস করবে এই রোগীর ইম্পর্টেন্ট বেড সাইড ফাইন্ডিংস বলো, তখন তুমি কি বলবা? অ্যাপেক্স, হিভিং ইন ক্যারেক্টার। তাহলে অ্যাপেক্স এর কয়টা জিনিস পরীক্ষা করি? দুইটা। সাইড এন্ড ক্যারেক্টার। ক্যারেক্টার দেখতে গেলে লেফট টার্ন করে দেখতে হবে। তুমি তো এক্সামিনেশন দেখাচ্ছে প্রতিদিন, তাই বলে দেখা না? আবার বাকি কি ফোর্থ ইয়ার থার্ড ইয়ার বলছো, আবার বাকি ফিফথ ইয়ারের টাকা দেবে না? কেন ফিফথ ইয়ার যখন রাউন্ড হয়েছে তখন করে না? কিন্তু মনে রাখো এগুলো পরীক্ষার সময় কুশল করা হবে, কিন্তু কুশল বুঝো আদায় না পারলে তো বুঝোই কি হবে। এই ইসিজি দিয়ে কি কি কোশ্চেন করা হবে সব বলে দিচ্ছি কিন্তু। তাহলে ইম্পর্টেন্ট বেডসাইড ফাইন্ডিংস হয়ে গেল। এরপরে এই যে এই পেশেন্ট, যে পেশেন্টের এলভিএইচ এক নম্বর কি জিজ্ঞেস করছি? এক নম্বরে কি কজ কি? তার মানে বুঝো এই ইসিজি দিয়েই তো ভাইবা শুরু হবে। তার মানে তোমার কি জিজ্ঞাসা করবে বুঝতে পারছো? কারণ এই কজের মধ্যে যদি গন্ডগোল করো, এক নম্বরে যদি হাইপারট্রফি বলো, কার্ডিওমায়োপ্যাথি বলো এক নম্বরে, তাহলে কপালে দুঃখ আছে। কি দুঃখ? কার্ডিওমায়োপ্যাথি জিজ্ঞাসা। এই ইসিজি দেওয়ার মানে হচ্ছে তোমার হাইপারটেনশন জিজ্ঞাসা, এই জন্য ইসিজি বাচ্চা এটা দিবে। তাহলে ওই যে আমি বলছি না যে বউ জামাইরে চালায়, তুমি তোমার এক্সামিনারকে চালাও। তুমি নিজে বিপদে পড়লে তখন তোমার কপাল খারাপ। তুমি নিজে যদি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি কও তাহলে তো বুঝবা। তুমি যদি অ্যাওরটিক স্টেনোসিস বলো তাহলে তোমার অ্যাওরটিক স্টেনোসিস পারতে হবে। এক নম্বরে কোনটা কইবা এটা কিন্তু শিখা দিছি। তো ওই যে এটা পারবে না, দেখবা যে বিপদে পড়ে গেছে। তোমার কিন্তু এটা হলো অ্যাপেটাইজার কোশ্চেন। ইসিজি মানে কিন্তু অ্যাপেটাইজার। কার্ডিওভাস্কুলারে ঢুকবে, এখন কিভাবে ঢুকবে এটা দিয়ে ঢুকবে। আগে এমআই তে ঢুকবে না, ওই ইসিজি দিয়ে তারপরে এমআই তে ঢুকবে। কোশ্চেন কিন্তু বলা হয়ে যাচ্ছে সাথে সাথে, মনে রেখো। কয়টা লিড? আমি তো দেখতেছি একটা বেশি আছে। 12টা কয়টা চোখে দেখে না? লং লিড 2 আছে না? এখন আমার প্রশ্ন হলো যে এই ইসিজিতে চোখে পড়ার মতো লং লিড 2 তে কি দেখা যায়? ডিসটেন্স কত দূরে, তুমি কত দূরে, তুমি আমার কাছে নাই। দেখো কোথায় আর আগের ইসিজি তো দেখছো আর কত কাছাকাছি। এইগুলা তোমাকে হিট করবে, মনে ডায়াগনোসিস হিট করবে যে এত দূরে কেন। তাহলে এখন দূরে ঠিক আছে, কিন্তু ডিসটেন্স দেখো তো একটার সাথে আরেকটার ডিসটেন্স না দূরে হবে, রেগুলার না। তাহলে এখন হার্ট রেট কাউন্ট করো। আমি তো হার্ট রেট কাউন্টিং এর দুটো ফর্মুলা শিখেছি। এখানে রিদম কিন্তু রেগুলার। কয়টা লার্জেস্ট স্কয়ার আছে? দুইটা আর এর মাঝখানে। আর যদি লার্জ স্কয়ার না পড়ে স্মল স্কয়ার কাউন্ট করো। 8টা। আচ্ছা যদি তুমি 8টা হয় লার্জ স্কয়ার, হার্ট রেট কাউন্ট করলে তোমার 300 কে ভাগ করতে হবে। আর যদি স্মল স্কয়ার হয় তাহলে 1500 কে ভাগ করতে হবে। তো আর ডিসটেন্স যেহেতু 8টা লার্জ স্কয়ার বলছো, তাহলে 300 কে 8 দিয়ে ভাগ করো, ধরো 37। হার্ট রেট যদি 37 হয় এটাকে কি বলে? সিরিয়াল। 60 হলো ব্রেডিকার্ডিয়া, 60 এর নিচে 37। তার মানে এই ইসিজির বড় পয়েন্ট হলো সিভিয়ার ব্রেডিকার্ডিয়া। এবারে আসবে কি এটা দেখো। আমরা জানি যে প্রত্যেকটা পি ওয়েভের পরে ইসিজি তে কিউআরএস কমপ্লেক্স আসে, তাই না? নরমাল ইসিজি কি দেখি? পি ওয়েভের পরে কিউআরএস তারপর টি। এখানে দেখো এই যে বিসমিল্লাহ যে পি ওয়েভ,
এরপরে কোনো কিউআরএস নাই, আছে? এরপরে আবার আরেকটা পি ওয়েভ, এটার পরে কিউআরএস আছে, এরপরে আরেকটা পি ওয়েভ, এরপরে আরেকটা পি ওয়েভ, এরপরে কিউআরএস, এরপরে এটা আরেকটা পি ওয়েভ, এই একটা পি ওয়েভ, এখানে এই একটা পি ওয়েভ, এখানে কিন্তু কিছু পি ওয়েভ আছে যেগুলো কিউআরএস এর মধ্যে আছে, আর কিছু প্রথম দুইটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তার মানে দেখো পি আর পি এর মাঝখানে যে ডিসটেন্স এগুলো কিন্তু সমান, আবার আর আর ডিসটেন্স সমান, কিন্তু পি আর ইন্টারভাল কোন জায়গায় প্রলং, কোন জায়গায় পি আর ইন্টারভাল, তাহলে এখানে কি কিউআরএস আছে নাকি? তাহলে এখানে পি আর ইন্টারভাল পাইতো। তাহলে এই ইসিজি ডায়াগনস্টিক পয়েন্ট গুলো মনে রাখবো। এক নাম্বার হচ্ছে একটা হচ্ছে আর আর ইন্টারভাল রেগুলার, পিপি ইন্টারভাল রেগুলার বা সমান, আর আর ইন্টারভাল ইকুয়াল, পিপি ইন্টারভাল ইকুয়াল, কিন্তু পি আর ইন্টারভাল ভেরিয়েবল, পি আর ইন্টারভাল ভেরিয়েবল, and some p wave is not followed by QRS complex. এইগুলো পরীক্ষায় আমি ক্লাসে পড়াইছি, তো ক্লাসে ইসিজি ও দেখাইছি। সাম পি ওয়েভ, যেমন এই পি ওয়েভটার পরে কিউআরএস নাই, তাহলে সাম পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। তাহলে কয়টা পয়েন্ট বললাম? আর একটা হলো হার্ট রেট 37। তাহলে কি কি পয়েন্ট বলো? হার্ট রেট তো বলে না। So my diagnosis is complete heart rate. তাহলে এটা কিসের ইসিজি? চোখ পড়বে কিভাবে? এই কত দূরে দূরে, এইটা দেখেই চোখটা মাথার মধ্যে ক্লিক করবে। এটা কিন্তু সময় 3 সেকেন্ড, পরীক্ষার সময় তোমাকে 3 সেকেন্ড সময় দিয়ে ডায়াগনোসিস করতে হবে, দেখেই সাথে সাথে ডায়াগনোসিস, স্যার কমপ্লিট হার্ট ব্লক। কেন? এই পয়েন্টগুলো সাই করে বলতে হবে। এরপরে কজ সিরিয়াল করো, কোশ্চেন বলতেছি কিন্তু। কমপ্লিট হার্ট ব্লকের কজ 1 নাম্বার করোনারি আর্টারি ডিজিজ, 1 নাম্বার। আমি ক্লাসে যেভাবে বলছি সেভাবে বলতে হবে। এই যে যেগুলা বলছি না, এগুলা অ্যাকোয়ার্ড কজ, অ্যাকোয়ার্ড। প্রথমে অ্যাকোয়ার্ড লিখে তারপরে লিখো 1 নাম্বার করোনারি আর্টারি। 2 নাম্বার ইনফ্লামেশন। ইনফ্লামেশনের হেডিং আবার দুইটা, অ্যাকিউট এন্ড ক্রনিক। ইনফ্লামেশন হলো 2 নাম্বার হেডিং, এটার মধ্যে আবার অ্যাকিউট আছে, ক্রনিক আছে। অ্যাকিউট লাগে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ক্রনিকের মধ্যে লাগে সার্কোয়েডোসিস এন্ড চেগাস ডিজিজ। অ্যাকোয়ার্ড কজ বলতেছি আমি। 3 নাম্বার কজ লেখো ড্রাগের মধ্যে লেখো বিটা ব্লকার। এগুলো ক্লাসে বলছি কিন্তু লেকচার ক্লাসে আছে, নোট খাতায় আছে। ড্রাগের মধ্যে বিটা ব্লকার, ভেরাপামিল, ডিগক্সিন। 4 নাম্বার বলছি সার্জারি কেন লাস্টে বলছি? কারণ মেডিসিনের সার্জারির কথাটা, কোন সার্জারি? কার্ডিয়াক সার্জারি করতে গিয়ে কমপ্লিট হার্ট ব্লক দিতে পারে। তাহলে এগুলা সব অ্যাকোয়ার্ড কজ, তাই না? তাহলে আরেকটা কজ আছে না, কনজেনিটাল। তাহলে কজকে 2 ভাগে ভাগ করা হয়, অ্যাকোয়ার্ড এন্ড কনজেনিটাল। অ্যাকোয়ার্ডের মধ্যে এগুলা বললাম, আর কনজেনিটাল। এরপরের কোশ্চেন, কজ বলে ফেললাম কিন্তু এই কজ এক নিঃশ্বাসে মুখস্থ রাখতে হবে। এরপরের পরীক্ষার কোশ্চেন, এই পেশেন্ট, হাউ দিস কমপ্লিট হার্ট ব্লক পেশেন্ট প্রেজেন্টস, কিভাবে এই রোগী তোমার কাছে বা হসপিটালে প্রেজেন্ট করে? মনে আছে কিভাবে? ক্লাসে বলছি, ক্লাসকে বলে দিচ্ছি। রিকারেন্ট সিনকোপ মানে কি? সিনকোপের ডেফিনিশন কি? রিকারেন্ট সিনকোপ মানে কি? বারবার হবে।
বলো যে না কি বলছে? সিনকোপ মানে হচ্ছে ট্রানজিয়েন্ট অবস্থা। এটা হলো রোগী হাসপাতালে আসবে, হয় সিনকোপ নিয়ে আসবে, সিনকোপ অবস্থায় নিয়ে আসবে, অথবা রোগীর লোক আসবে, রোগী আসবে যে স্যার আমি বারবার কি হই অজ্ঞান হই, এই কমপ্লেন নিয়ে। আচ্ছা, এখানে একটা টার্ম ক্লাসে বলছিলাম ভালো করে যে সিনকোপ অবস্থায় রোগী যখন আসে তখন এটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হলো স্টোকস অ্যাডামস অ্যাটাক। ক্লাসে বলছিলাম স্টোকস অ্যাডামস অ্যাটাক, SAA, সংক্ষেপে SAA, স্টোকস অ্যাডামস অ্যাটাক। এটা যখন রোগী বেহুশ অবস্থায় তুমি দেখবা, মানে সিনকোপ হইছে, মানে লস অফ কনশাসনেস, সেই অবস্থায় যখন দেখবা তখন এই সিনারিওটার নাম হচ্ছে স্টোকস অ্যাডামস অ্যাটাক। এটার একটা ডেসক্রিপশন পরীক্ষায় স্যারদের খুবই ফেভারিট, যে স্টোকস অ্যাডামস অ্যাটাক বলতে তুমি কি বুঝো। তার মানে বেহুশ অবস্থায় রোগীটার বর্ণনা, রোগীটা দেখতে পাবে। প্রথমে হচ্ছে ডেথ লাইক অ্যাপিয়ারেন্স। স্টোকস অ্যাডামস অ্যাটাকে প্রথম কথাই হচ্ছে মানে একটা মরা মানুষ যেরকম দেখতে ঠিক সেরকমই দেখবা। তার মানে একটা মরা মানুষ দেখতে কেমন, একেবারে সাইনাস্ট হয়ে যায় না নিচে, তারপরে পেশেন্টের ওই যখন সে সাইনাস্ট অবস্থায় থাকবে বা বেহুশ অবস্থায় তখন তার খিঁচুনি কি হতে পারে, কনভালশন। এই ঘটনা ধরো কয়েক সেকেন্ড, এগুলা কিন্তু সব সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে রোগীটার জ্ঞান ফিরে আসছে, মানে রিগেইন কনশাসনেস এন্ড পেশেন্ট বিকাম ফ্লাশড। ফ্লাশ মানে কি, লাল, এতক্ষণ ছিল মরার মতো, এখন হয়ে গেছে লাল। তাহলে ঘটনাটা কিন্তু এই যা কিছু বলতেছে এগুলো সব 1 মিনিটের কম, 60 সেকেন্ডের মধ্যেই ঘটনাগুলো ঘটতেছে। ট্রানজিয়েন্ট লস অফ কনশাসনেস বলছো না, তাহলে এই কনশাসনেস লস থাকবে কতক্ষণ? এই যে ঘটনা বর্ণনা করলে এটার নামই হচ্ছে তাহলে বলো তো কি প্রথমে কি ডেথ লাইক অ্যাপিয়ারেন্সের সাথে বলবা পেল হয়ে যায় পেশেন্টটা, সাইনোস্ট এন্ড পেল, মনে হবে একটা মানে ফ্যাকাশে একটা লোক মারা গেলে যেরকম হয়ে যায়, মৃত মানুষ দেখছো না এরকম হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ধরো 30 সেকেন্ডের মধ্যেই আবার তার খিঁচুনি হবে, খিঁচুনির পরে কনভার্সন নাও, অনেকের হয় অনেকের নাও হতে পারে, কিন্তু তার চেহারাটা হঠাৎ করে ফ্যাকাশে থেকে ফ্ল্যাশিং হয়ে যায়, লাল হয়ে যায়, মানে সার্কুলেশন আবার এস্টাবলিশড হয়েছে, আর তখন তার কনশাসনেস ফিরে আসবে, তখন উঠে বসবে, উঠে বসে ওই যে সিনেমা ডায়লগ আমি সিনেমায় বলে না নায়িকাকে নিয়ে আসছে উদ্ধার করে নায়ক, তারপরে এনে হাসপাতালে ট্রিটমেন্ট দিয়েছে, দিয়ে এবার আমি কোথায়, কে আমাকে এনেছে, তখন দেখে যে হিরো পাশে বসা, প্রথম চোখ খুলে দেখতে পাচ্ছে সেই সুন্দর মুখখানা। এই হলো সেই স্টোকস অ্যাডামস অ্যাটাক। আচ্ছা, এখন এখানেই শেষ না, কোশ্চেন হলো স্টোকস অ্যাডামস অ্যাটাক কাকে বলে বুঝায় বলবা। তারপরে এই রোগীকে তোমার কাছে নিয়ে আসছে না হাসপাতালে, তুমি তো ডাক্তার, তুমি তাকে এক্সামিন করবে না? এক্সামিন করলে কি বাবা এখানে হার্ট রেট কত, তুমি তো রোগীর প্রথম একটা রোগী এক্সামিন করলে প্রথমে তো আমরা আগে পালসটা দিই, পালস দেখবো সিভিয়ার ব্রেডিকার্ডিয়া, 2 নম্বর পালসের ভলিউমটা দেখবা হাই, পালস রেট সিভিয়ার ব্রেডিকার্ডিয়া, ভলিউম ভেরি হাই। এরপরে আসো ব্লাড প্রেশার মাপবা না, ব্লাড প্রেশার নরমাল। ব্রেডিকার্ডিয়া দেখে যে ব্লাড প্রেশার থাকবে না তা কিন্তু না, ব্লাড প্রেশার। এরপরে জেবিপি এক্সামিন করলে জেবিপি রেজড। এরপরে পিকার্ডিয়াম অস্কালটেট করবে না, পিকার্ডিয়াম অস্কালটেশনে দেখবা যে হার্ট সাউন্ড আমরা শুনি না এই ক্যারোটিডে হাত দিয়ে, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড,
হার্ট সাউন্ডটা ভেরিয়েবল, এক এক সময় এক এক রকম সাউন্ড পাচ্ছ, কখনো লাউড পাচ্ছ, কখনো লেস লাউড বা একেবারে ফিবল পাচ্ছ। তার মানে ফার্স্ট হার্ট সাউন্ডটা ভেরিয়েবল পাচ্ছ, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন কমপ্লিট হার্ট ব্লক। তাহলে কি কি সাইন? পালসে কি পাইলাম? ব্লাড প্রেশার কি পাইলাম? ব্লাড প্রেশার নরমাল পাইলাম। এই পালস শুধু ব্রেডিকার্ডিয়া বললে হবে না, হাই ভলিউম তারপরে জেবিপি, স্পিকোডিয়াম, এরপর টেস্ট করবে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তো এই কজ কয়টা কজ বলছি একটু আগে, একটাই বলছিলাম। আবার একটা আমি বলছি অ্যাকোয়ার্ড এন্ড কনজেনিটাল কজ অনুযায়ী ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট শেষ করবো স্যার, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। কনজেনিটালের ট্রিটমেন্ট লাগে না, কনজেনিটাল তো জন্ম থেকেই কমপ্লিট হার্ট ব্লক, এই কিন্তু ট্রিটমেন্ট লাগে না, ঠিক আছে? এরা নরমাল লাইফ লিড করে, এদের সিনকোপও হয় না, এরা নরমাল লাইফ লিড করে। কিন্তু অ্যাকোয়ার্ড যেটা মানে জন্মের পরে যেটা হয়েছে কমপ্লিট, সেটা ট্রিটমেন্ট কজ অনুযায়ী। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে যেটা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের থেকে যেটা কমপ্লিট হার্ট ব্লক হবে, সেখানে তোমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ট্রিটমেন্ট দিবা না, পাশাপাশি কমপ্লিট হার্ট ব্লকেরও ট্রিটমেন্ট। এখানে দুই ধরনের ট্রিটমেন্ট আছে, একটা হলো পেসমেকার, পেসমেকারের মধ্যে টেম্পোরারি পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার। সব অ্যাকোয়ার্ড কমপ্লিট হার্ট ব্লকের ট্রিটমেন্টে লাগে না। যেসব কমপ্লিট হার্ট ব্লক, যেমন মনে করো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এটা তো ইনফেকশন অফ দা এন্ডোকার্ডিয়াম অফ দা হার্ট, তাই না? এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করলে এটা ভালো হয়ে যায়, এটা পেসমেকার লাগে। সার্কয়েডোসিস, এটা ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়। চ্যাগাস ডিজিজ, এটা তো জানো প্যারাসাইটিক, হ্যাঁ, এটা ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়, এগুলোর পেসমেকার লাগে না। পেসমেকার লাগে সাধারণত এই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা করোনারি আর্টারি ডিজিজ থেকে যে কমপ্লিট হার্ট ব্লক হয় সেইটা। আর সার্জারিতে যদি হয়, ড্রাগে হলে, ড্রাগে যদি কমপ্লিট হার্ট ব্লক হয়, ড্রাগ বলছি না, শুধু ড্রাগটা বন্ধ করে দিলেই দেখবা নরমাল হয়ে গেছে। আর সবগুলাতে কি পেসমেকার বসাই দিতে পারে? পেসমেকার কয় ধরনের? এটা তাহলে এটা কোশ্চেন কিন্তু এই লেভেলে পরীক্ষার কোশ্চেন হচ্ছে। এটা কি একটু আগে এটা দিয়ে হার্ট রেট কাউন্ট হচ্ছে। এই এটা কয়টা লিড? 13টা। লং লিড 2 আছে না? এই রিদম কি এটা? ইরেগুলার। তাহলে হার্ট রেট না ঘুমলাম একটু আগে, কত হার্ট রেট কত ছিল? কত 100 গুনলাম না? 100। আচ্ছা, এটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো লিখে রাখো। এখানে হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে আরআর ইন্টারভাল। আরআর ইন্টারভাল কেমন? ইরেগুলার। এখানে আরআর ইন্টারভাল ইরেগুলার অথবা রিদম ইরেগুলার লিখে রাখো। আরআর ইন্টারভাল ইরেগুলার, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে কোনো পি ওয়েভ নাই, এই ইসিজি তে কোনো পি ওয়েভ নাই, নো পি ওয়েভ। আর হার্ট রেট কত? 100. So my diagnosis is atrial fibrillation. এটা কিন্তু এই ক্লাসে দেখাইছেন। তাহলে কয়টা ডায়াগনস্টিক পয়েন্ট? তিনটা। কি পি ওয়েভ বলছো? পি ওয়েভ পি ওয়েভ নাই, বরঞ্চ পি ওয়েভ যেখানে থাকার কথা ওখানে কতগুলা ফিব্রিলেটরি ওয়েভ আছে। ফিব্রিলেটরি ওয়েভ বুঝো? এই যে করাতের দাঁত আছে না, এরকম কতগুলা সরটুথ, এই সরটুথের মতো পি ওয়েভ না থাকে ওরকম ফিব্রিলেটরি ওয়েভ থাকে। বলতে পারো যে এ পি ওয়েভ অ্যাবসেন্ট, বাট in the place of P wave there are some fibrillatory wave. এটা লিখে রাখতে হবে। So my diagnosis is atrial fibrillation. তাহলে atrial fibrillation চিনতে কষ্ট হবে?
এই রিদম দেখলেই বোঝা যাবে যে এটা ইরেগুলারলি ইরেগুলার, সুতরাং এটা একটা রিদম। আচ্ছা, এটা কোশ্চেন কি? পরীক্ষার কোশ্চেন হচ্ছে কজ। পরীক্ষার কোশ্চেন এগুলা ক্লাসে আমি বলছি, আবারও বলতেছি। কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এক নাম্বার কজ করোনারি আর্টারি ডিজিজ। একটু আগে কমপ্লিট হার্ট ব্লক বলছি না, ওখানেও কিন্তু এক নম্বরে কি বলছি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ তো দুইটা, একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন আর একটা অ্যাঞ্জিনা। দুইটাতেই কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। 2 নাম্বার মাইটাল রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ। রিউমেটিক মাইটাল ভালভুলার হার্ট ডিজিজ। এই মাইটাল ভালভুলার হার্ট ডিজিজের কজ তো অনেক ধরনের। রিউমেটিক কজ না আছে, বাত রোগ থেকে মাইটাল ভালভ ড্যামেজ হয় না? তাহলে 2 নম্বর কজ কি? মাইটাল ভালভুলার হার্ট ডিজিজ রিউমেটিক বলতো। হ্যাঁ, এখন মাইটাল ভালভের ডিজিজ তো দুইটাই, একটা স্টেনোসিস আর একটা রিগার্ডিটেশন। মাইটাল ভালভের রোগ তো এই দুইটাই, দুইটাতেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। 2 নম্বর কজ। 3 নম্বর কজ সিস্টেমিক হাইপারটেনশন। একটু আগে এলবিএইচ বলছিলাম, মনে আছে? এলবিএইচ এর প্রথম কজ কি ছিল? আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কয় নম্বরে গেছে? এই নাম্বার কেন বলতেছি বুঝো তো। এই নাম্বার দেখা কিন্তু কোশ্চেন করা হবে, কে কেমনে বলতেছে। সাইন নাম্বার থাইরোটক্সিকোসিস। 5 নাম্বার ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে কি? কজ জানা যায় না। এটার আরেক নাম হচ্ছে লোন, LONE, লোন। ইডিওপ্যাথিক কজের আরেক নাম লোন। লোন মানে ধার করছো না, LONE, লোন। তোমরা লোন করো না, টাকা লোন, এই লোন না। 6 নাম্বার এনি চেস্ট ইনফেকশন। চেস্ট ইনফেকশন মানে লাংস ইনফেকশন, নিউমোনিয়া। 7 নাম্বার কনজেনিটাল হার্ট ডিজিজ। দেখি দুই একটা নাম বলো তো। কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, কিন্তু এই সবগুলাতে না, অ্যাট্রিয়াল সেপ্টাল। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। 8 নাম্বার কার্ডিওমায়োপ্যাথি। এই যে সিরিয়াল বললাম, এই সিরিয়াল মনে থাকে যেন পরীক্ষার সময়। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস বলার পরেই কজ জিজ্ঞেস করবে, এরপরে জিজ্ঞেস করবে কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেড সাইড ফাইন্ডিংস। এই রোগীটাকে এক্সামিন করবো না, দেখি বলো তো। এই রোগী প্রথম রোগী এক্সামিন করি তো পালস দিয়ে, তাই না? পালসটা কেমন হবে? এখানে দেখতেই তো পাচ্ছ যে আর কি মানে কি রিদম কি। তাহলে তুমি যখন পালসে হাত দিবা, রেট তো বেশি আছে 100, রেট বেশি আর রিদম ইরেগুলারলি ইরেগুলার। এখানে দেখো একটার সাথে আরেকটার কোনো মিল নাই, ইরেগুলার তো, এর মধ্যে আবার ইরেগুলারলি ইরেগুলার। তাহলে যদি প্রশ্ন করে যে মোস্ট ইম্পর্টেন্ট বেড সাইড ফাইন্ডিং, পালস ইরেগুলারলি ইরেগুলার উইথ টেকিকার্ডিয়া। এরপরে তাহলে কোশ্চেন প্রথমে কজ গেল, বেড সাইড ফাইন্ডিংস গেল। এরপরে কোশ্চেন জিজ্ঞেস করবে হাউ ইউ ট্রিট দিস পেশেন্ট। তাহলে এখানে মনে রাখতে হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে তার রেট বেশি না, তাহলে রেট কমাইতে হবে কিছু ওষুধ দিয়ে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ক্লাসে বলা হয়েছে 3 ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আরেকটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আরেকটা হচ্ছে পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। 3 ধরনের ক্লাসিফিকেশন পাওয়া যায়। এলা ক্লাসের নোটটা দেখে নিন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্টের আইডিয়া হচ্ছে 3টা। একটা হচ্ছে রেট কমাতে হবে, হার্ট রেট কমাতে হবে। আরেকটা হচ্ছে রিদমটাকে রেগুলার করতে, রিদম তো এখানে রেগুলার না, রিদমটাকে রেগুলার করতে হবে। আরেকটা হচ্ছে কমপ্লিকেশন প্রিভেন্ট করতে। কি কমপ্লিকেশন হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? পড়াইছি ক্লাস, ভুলে গেছি। প্রথম কমপ্লিকেশন হচ্ছে থ্রম্বোএম্বোলিজম। থ্রম্বোএম্বোলিজম বুঝো? হার্টের মধ্যে থ্রম্বাস তৈরি হবে,
থ্রম্বাস তৈরি হয়ে এটা হার্ট থেকে ঘুরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে থ্রম্বাসটা আটকাবে। ব্রেনে গেলে স্ট্রোক, পায়ে গেলে পায়ের লিন গ্যাংগ্রিন, ইন্টেস্টিনে গেলে ইন্টেস্টিনাল গ্যাংগ্রিন। তার মানে থ্রম্বোএম্বোলিজম একটা কমপ্লিকেশন। আর একটা হচ্ছে হার্ট ফেলিউর। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে হার্ট ফেলিউর। তাইলে ম্যানেজমেন্টের আইডিয়া হচ্ছে তিনটা। একটা হচ্ছে হার্ট রেট কমাও, রিদমটাকে রেগুলার করো, আর কমপ্লিকেশন প্রিভেন্ট। হার্ট রেট কমানোর জন্য আমরা যেসব ওষুধ ইউজ করি তার মধ্যে বিটা ব্লকার মোস্ট ইম্পর্টেন্ট, ভেরাপানিল, এগুলো দিয়ে হার্ট রেট কমায়। রিদম কন্ট্রোল, প্রোপাফেনন। আর রিদম অনেক সময় কন্ট্রোল করার জন্য এই দেখো না এই সিসিউতে যে ইলেকট্রিক শক দেয়, এটা কি বলে? ডিসি শক। এই রিদম কন্ট্রোল করার জন্য, রিদম ঠিক করার জন্য অনেক সময় ড্রাগের পাশাপাশি ডিসি শক দেওয়া। আর কমপ্লিকেশন কি? থ্রম্বোএম্বোলিজম হওয়ার জন্য ঠেকানোর জন্য ওয়ারফেরিন, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। অনেক সময় নিয়ে তো আর বলবো না, খুব দ্রুত বলবো। এই পরীক্ষার কোশ্চেন কিন্তু এগুলো। কয়টা ইসিজি হয়েছে? 4টা। এই দেখছো কয়টা? 4টা। কি প্রথমটা তো এমআই, তারপরটা এলভিএইচ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপরে কমপ্লেক্স হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এরপরে এগুলো সেস সেস বুঝো? আমার একটা ভাগনা ছিল, দুষ্ট হয়ে তোমাদের গল্প করছি, চকলেট নিয়ে যায় গেল। এরপরে যখন আর খুঁজে পায় না কেন, আমার সেস সেস মানে আর নাই, চকলেট নেই, সব চকলেট সেস। তোমাদেরও আজকে ক্লাসের শেষ। এখানে এটা প্রথমে আমি ইসিজিতে হার্ট রেট কাউন্ট করাইছি না? কত ছিল? 214। তাহলে এটা কি? টেকিকার্ডিক। এই ইসিজি ডায়াগনস্টিক পয়েন্ট সেটা বলছি। দেখো, এক নম্বর হচ্ছে হার্ট রেট 214 বা টেকিকার্ডিয়া। দুই নম্বর হচ্ছে কিউআরএস টা ন্যারো। দেখবা যে এটা ভালো করে দেখলে 2 স্মল স্কয়ার এরও কম কিউআরএস। কিউআরএস কমপ্লেক্স নরমাল কত? 3 স্মল স্কয়ার এর সমান বা তার চেয়ে একটু কম, এখানে আরো কম, ন্যারো কিউআরএস কমপ্লেক্স। তাহলে এটার নাম কি? এটা ডায়াগনোসিস এসভিটি, সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এখানে আরেকটা পয়েন্ট লেখো, পি ওয়েভ অ্যাবসেন্ট। তাহলে ডায়াগনোসিসের জন্য তিনটা পয়েন্ট। একটা হচ্ছে পি ওয়েভ অ্যাবসেন্ট, হার্ট রেট 214 বা সিভিয়ার টেকিকার্ডিয়া, আর একটা হলো কিউআরএস কমপ্লেক্স। তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডায়াগনোসিসের জন্য তিনটা পয়েন্ট তোমাকে বলতে হবে। দেখেই সাথে সাথে তিনটা পয়েন্ট বলে ডায়াগনোসিস করবে এসবিটি। এরপরেই জিজ্ঞেস করবে কজ। কজ হচ্ছে ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল কজের মধ্যে তো জানো কি কজ, জানো? ক্লাসে পড়াইছি ইমোশন, এক্সাইটমেন্ট, স্ট্রেস। না প্রেগন্যান্সিতে টেকিকার্ডিয়া হয় কিন্তু এসবিটি হয়। তাহলে আর যেগুলো এগুলো তো কইলাম না। সারাদিন যেগুলো খাও, কফি, চা কফি তো এই এসবিটি হতে পারে। খাবো না চা কফি? অবশ্যই হইতে পারে, আমি তো কই না যে হবেই। কফি খাবো। কেন? কফিতেও তো পারে। ওকে চাপি খাবো স্যার, চাও কফি বিষয় খায় না? হইতে পারে, হবে আর একটু হবেই। এবার আসো প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল তো কি? প্যাথোলজিক্যালের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ, আবারও থাইরোটক্সিকোসিস, ড্রাগ, এই হার্ট রেট বাড়ায় এরকম দুই একটা ড্রাগের নাম বলুন। আমার কথা কিন্তু পারতেছি না। সালবিটামল, তারপরে অ্যামাইনোফাইলিন। এই যে সালবিটামল বিটা 2 অ্যাগনিস্ট, এটা তো টেকিকার্ডিয়া করে। তারপরে অ্যামাইনোফাইলিন টেকিকার্ডিয়া করে।
আর তোমাদের বাবা, ওই যে বাবা নামে বলে ফেলেছে, শুনছো? হ্যাঁ, মেথ অ্যাম্ফেটামিন, মিথাইল অ্যাম্ফেটামিন, এই যেটা এখন বাজারে পুরা গরম, বাবা খায়। বাবা জন্ম দেয়, বাবারে খায় না, এই বাবা খায় নেশা করে। এই বাবা খাইলেও কিন্তু হার্ট রেট বাড়ে। এই অ্যাম্ফেটামিন তো ডাক্তার জাফর মজা করে পড়ায়। হ্যাঁ, অ্যাম্ফেটামিন অ্যাফ্রোডিজিয়াক ড্রাগ বলে, অ্যাফ্রোডিজিয়াক, সেক্সুয়াল স্টিমুলেন্ট। এই যে বাবা নেশা করে কেন জানো? এই সেক্সুয়াল স্টিমুলেন্ট, ইউফোরিয়া। ইউফোরিয়া মানে কি? ফুরফুরে থাকে। ফুরফুরে, হাসি খুশি মেজাজ। সুতরাং এই ফুরফুরে ভালো না। যারা বেশি নেশা করবে তারা হার্ট অ্যাটাকে মারা যাবে। এই যেরকম টিকিকার্ডিয়া 250-300 হওয়ার পরে ব্লাড প্রেশার ফল করে ফাইনাল শেষ। শুনবা যে যুবক পোলা মারা গেছে, ধনির দুলাল মারা গেছে। ধনির দুলাল এমনি মরে নাই, তর তাজা যুবক, কিন্তু ওটা গোপন রাখে যে ধনির আবার বদনাম হবে, ছেলে নেশা করে মারা গেছে, এটা আবার বদনাম হবে। ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেয়। হৃদযন্ত্রটা আল্লাহ একেবারে হালকা ভাবে বানাইছে যে ওটা এমনি এমনি বন্ধ করেছে, কোনো কারণ ছাড়াই। বুঝছেন তো? মনে থাকে যেন আপনি তো ডাক্তার, আপনার কাছে যাবে এই রোগী, তখন আপনাকে খোঁজ করতে হবে। তাহলে কি কি কজ বললাম? না না, প্যাথোলজিক্যাল। এইটুকু মনে রাখলেই আমরা। এখন এই রোগীর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এই রোগী তোমার কাছে আসবে, হার্ট রেট যদি এরকম হয় তাহলে কি কি হয়? হার্ট রেট বাড়লে ব্রেথলেসনেস, অস্থিরতা, খুব দরকার তো বললাম পালপিটেশন। আর সবচেয়ে যেটা খারাপ সেটা হলো হেমোডাইনামিক কম্প্রোমাইজ। হেমোডাইনামিক কম্প্রোমাইজ মানে ব্লাড প্রেশার ফল করে যাবে এবং শকে চলে যাবে। হেমোডাইনামিক কম্প্রোমাইজ মানে কি? ব্লাড প্রেশার ফল করে পেশেন্ট শকে চলে যাবে এবং পেশেন্ট আনকনশিয়াস হয়ে যাবে। এইটাই হলো ডেঞ্জারাস, এবং বেশিরভাগ মানুষ এবার মানবে। তাহলে এটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে hemodynamically compromised or hemodynamically unstable, and patient become unconscious and shock. শক হয়ে আনকনশিয়াস হয়ে যাবে এবং মারা যাবে যদি তুমি তাকে ট্রিটমেন্ট না করো, সময় মতো না আসে। তাহলে আসলে কি করতে হবে? ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। প্রিকশন ট্রিটমেন্ট কি? ইমিডিয়েট হসপিটালাইজেশন and to reduce the heart rate, তাড়াতাড়ি হার্ট রেট কমাও। তাহলে দেখি বলো তো কোন ওষুধ দিয়ে হার্ট রেট কমায়? বিটা ব্লকার। বিটা ব্লকার দিয়ে তাড়াতাড়ি হার্ট রেট কমায়। যদি বিটা ব্লকার দিয়ে হার্ট রেট, মনে করো বিটা ব্লকার ইনজেক্টেবল লাগবে, ইনজেকশন দিলে তো তাড়াতাড়ি মুখে দেওয়া গেল, রুগী তো হয়তো তখন অনেক সময় আছে আইভি অ্যাডিনোসিন আর ভেরাপামিল দেয়। আইভি অ্যাডিনোসিন এন্ড আইভি ভেরাপামিল, এই ওষুধগুলা ইনজেকশন পাওয়া যায় তাড়াতাড়ি, এগুলো দেয়। এরপরে একটু হার্ট রেট কমলে তারপরে মুখে বিটা জ্ঞান ফিরে আসলে তখন কি করে? বিটা ব্লকার, মানে ইনজেকশন তো সারাদিন দিতে পারবো না, কয়েকদিন দিতে পারবো। তাহলে আইভি কি কি? অ্যাডিনোসিন অথবা আইভি ভেরাপামিল টু রিডিউস দ্য হার্ট রেট। আর যদি এই রোগী হাসপাতালে আসার পরে দেখো শকে আছে, কোনো ব্লাড প্রেশার নাই, তখন কোনো কথা নাই, ডাইরেক্ট ডিসি শক, কোনো দেরি করা যাবে না। বাঁচাতে গেলে ডিসি শক দিয়ে তাড়াতাড়ি হার্ট রেট কমাই দিয়ে আসো, কমাই দিয়ে রিদম ঠিক করে তারপরে তাকে স্যালাইন দিয়ে ব্লাড প্রেশার বাড়াও, এবং আস্তে আস্তে ওরাল মেডিসিন গুলো, তার সেন্স ফিরে আসলে ওরাল মেডিসিন গুলো দাও, এবং কারণ খুঁজে বাইর করার চেষ্টা করো। এটা কি করোনারি আর্টারি ডিজিজ, নাকি থাইরোটক্সিকোসিস, নাকি ড্রাগ, নাকি বাবা, নাকি মাইয়া, না পোলা, এগুলো খুঁজো, বুঝছে? এটা ট্রিটমেন্ট।
কেমন লাগে? ভালো লাগে না? ভালো যে কিরকম লাগে এটা আমি জানি। এত মাত্র পরীক্ষার ভাইবা শুরু আর কি, এই যে ভাইবা শুরু করছে। শেষ তো হয়নি। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকের ক্লাস এগুলি যে ইসিজি পরীক্ষা যা থাকবে সেগুলো দেওয়া হলো, বলা হলো।